নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কে নবান্নের যুদ্ধ চতুর্থ পর্ব নিয়ে দফা 4। আর এই দফা 4-এ চতুর্থ পর্বে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি এবং একটি মৃত্যুর ঘটনাও ঘটল শীতলকুচির 285 নম্বর বুথে। শীতলকুচির পাগলাপীর এলাকায়, পাগলাপীর এবং পাঠানটুলির ঠিক মাঝামাঝি এলাকায় 285 নম্বর বুথ, যেখানে এক তরুণের মৃত্যু হলো। 18 বছর বয়স হওয়ায় তারপর তিনি প্রথম ভোটাধিকার পেয়েছিলেন এবং সেই ভোটাধিকার পেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন। ভোটারদের লাইনে চলল গুলি, মৃত্যু হলো সেই ভোটারের। যে ছবি অবশ্যই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষের মাথা বোধহয় নিচু করে দেয়। এবারের ভোট শুরু হলো এই রক্তাক্ত ঘটনা দিয়ে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আমাদের সঙ্গে আজকের আলোচনায় একদম সকাল সকাল এসে হাজির হয়েছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং এই মুহূর্তে যে ঘটনাবলী ঘটে চলেছে তার খবরাখবরও নেব। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন তাদের কাছ থেকে। 44টি আসনে ভোট, 5 জেলা, আপনারা সকলেই জানেন। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা যেমন দক্ষিণবঙ্গে, তেমনি উত্তরবঙ্গের 2টি জেলাতেও এই পর্বে প্রথমবার ভোট হচ্ছে। অর্থাৎ এবারের 2021-এর বিধানসভা নির্বাচনে একটি আলিপুরদুয়ার, অন্যটি কোচবিহার। আর কোচবিহারের শীতলকুচির রক্তাক্ত ঘটনা অবশ্যই বেশ খানিকটা উত্তরবঙ্গের মাথা নিচু করে দিয়েছে এই ঘটনার পর। কিন্তু শুধু উত্তরবঙ্গের মানুষ মাথা নিচু করেছেন নাকি রাজনৈতিক দলগুলো মাথা নিচু করেছেন, সেটা একটুখানি বোঝবার চেষ্টা করব আমরা। আর সেই সঙ্গে সঙ্গে চমকপ্রদ কয়েকটি তথ্য আপনাদের জন্য থাকবে, আপনাদের সঙ্গে থাকবে অবশ্যই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে হাজির রয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী অসীম গিরি, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন যুব তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ সিং, স্বাগত। আমি একদম শুরুতেই বেশ কয়েকটি ঘটনার দিকে নজর রাখব। একদিকে গতকাল একটি অভিযোগ উঠেছিল কসবা রাতভর সেখানে উত্তাপ ছড়িয়ে রইল। কসবা দক্ষিণ 24 পরগনার একটি এক্সটেন্ডেড অঞ্চল, শহর অঞ্চল, কলকাতা সংলগ্ন, কলকাতায় তার ঠিকানা, 67 নম্বর ওয়ার্ড। সেখানে কসবায় গতকাল বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে এরকম যে সেখানে যদি কেউ ভোট দিতে বেরোন তাহলে খুন করে দেওয়া হবে, এরকমই অভিযোগ উঠেছে। এবং বিজেপির প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান এবং সিপিআইএম প্রার্থী সংযুক্ত মোর্চার শতরূপ ঘোষ, তারা একত্রে পুলিশের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এরকম অভিযোগ, পাল্টা অভিযোগ বারবারই উঠেছে। ভাঙড়েও এরকম অভিযোগ উঠেছে, যদিও ডক্টর রেজাউল করিম সেখানে জিতছেন তৃণমূল প্রার্থী, এরকমটাই দাবি করেছেন আরাবুল ইসলাম। ভাঙড়ের একচ্ছত্র সম্রাট বলা হতো যাকে একসময়। তো যাই হোক, এই রকম ঘটনা গতকাল থেকেই যখন উত্তপ্ত, আজ সকাল থেকেও বেশ কিছু জায়গায় উত্তপ্ত হয়ে রইল। যাদবপুর বিধানসভার পাটুলিতে সেখানে এক এজেন্টকে, সিপিআইএমের এক এজেন্টকে, ডক্টর সুজন চক্রবর্তী সেখানে সিপিআইএমের প্রার্থী, সেখানে তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি তো দূরের কথা, সেই সঙ্গে সেই মহিলা সিপিআইএম এজেন্টকে ফাইল ছুঁড়ে, কার্ডবোর্ডের ফাইল ছুঁড়ে মারা হয়েছে এবং তাতে তিনি রক্তাক্ত হয়েছেন। এই রকম অভিযোগও যেমন উঠেছে, তেমনি যাদবপুরের অন্য একটি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সেই অভিযোগও উঠেছে। অভিযোগের তীর সবটাই তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের তীর উঠলেও সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দিকে যে অভিযোগের আঙুল উঠবে তেমনটা নয়। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিজেপি এবং তৃণমূলের দ্বৈরথ একেবারে স্পষ্টত, মুখোমুখি সমর। কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেবেন না। যার একটা বলা যেতে পারে এপিসেন্টার হয়ে গিয়েছে শীতলকুচি, এবং সেখানে রণক্ষেত্র হয়ে যায় সকাল থেকে, সেই ছবি আমরা দেখছিলাম। এবং সেখানে আমরা দেখছিলাম যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একটি একটি পাড়ায় বিভক্ত হয়ে গিয়েছে, এবং সেই পাড়ায় কোথাও ধ্বনি উঠছে জয় শ্রীরাম, তো কোথাও ধ্বনি উঠছে জয় তৃণমূল কংগ্রেস। সেই জায়গার থেকে অবশ্যই এটা একটা নতুন ছবি এবারের ভোটে, তবে খুব একটা নতুন বোধহয় নয়। আমি একদম সামগ্রিক ঘটনার চিত্র, চতুর্থ দফায় আবারও অশান্ত বাংলা, সেই জায়গা থেকে চলে যাব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। সামগ্রিকভাবে ঠিক কি ছবি দেখছেন সকাল থেকে? আজকে যে 44টা আসনে নির্বাচন আছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 44টা আসনের মধ্যে 2016 সালে 39টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ঠিক
যদি 2019-এ ফিরে আসি, তৃণমূল কংগ্রেসের আসন মানে লিডের বেসিসে 44-এর মধ্যে 39 থেকে কমে এসেছিল 25-এ। শুধু তাই নয়, 2016 সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল 46%, এই 44টা আসনে সেটা কমে এসেছিল 44.7%। এবং এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার, যেটা এই 44টা আসনে ছিল 12.1% 2016 সালে, সেটা বেড়েছিল 40.9%। 40.88। এবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই যে ভারতীয় জনতা পার্টির অগ্রগতি এই 44টা আসনে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমা দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কমেছিল, আবার বলছি, 46 থেকে 44.7%, অর্থাৎ 1.3%। আর ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার বেড়েছিল 12.1% থেকে 40.9%, অর্থাৎ 28%, প্রায় 28%-এরও বেশি। এবার 16 আর 19-এ যদি আমি টোটাল ভোট দেখি, সেই টোটাল ভোটও কোনোভাবে বেড়ে যায়নি, মোটামুটি একই মাত্রায় ছিল। তাহলে ভারতীয় জনতা পার্টির ভোটটা বাড়লো কোথা থেকে? ভারতীয় জনতা পার্টির ভোট বাড়লো এইভাবেই ব্যাখ্যা করা যায়, বাম এবং কংগ্রেসের ভোট থেকে। বিশেষ করে বাম ফ্রন্ট, যার ভোট শেয়ার ছিল 28.3% 2016 সালে, সেটা কমে এলো 9.6% 2019 সালে। সুতরাং ভারতীয় জনতা পার্টি ছিল 40.9% আর তৃণমূল কংগ্রেস ছিল 44.7%। এবার যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে এই 44টা আসনের মধ্যে, কংগ্রেস এটা বললেন না, কংগ্রেসটা এতই ইনসিগনিফিকেন্ট, মানে বলা না বলা, প্রায় 5%, হ্যাঁ, সেটাও কমে গেছিল, সেটা কমে গেছিল। ঠিক আছে, কংগ্রেস তো অলমোস্ট সাইনবোর্ড হয়ে গেছে, তো সেই জন্য আমি সেটা নিয়ে বিশেষ কথা বলছি না। এখানে বামফ্রন্টই শক্তিশালী, কংগ্রেস উত্তরবঙ্গের কিছু জায়গায় শক্তিশালী, মালদা, মুর্শিদাবাদ, এখানে তো সেভাবে শক্তি নেই কংগ্রেসের। তো এখন ইম্পর্টেন্ট পার্ট এখানে হচ্ছে যে এই 44টা আসনের মধ্যে অন্তত 26টা আসনে এবার বিভিন্ন সমীক্ষায় যা দেখা যাচ্ছে, 2021-এর কথা বলছি, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চলেছে। এই 26টা আসনের মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার 2টি আসন, হাওড়ার 6টি আসন 9টির মধ্যে, হুগলির 10টির মধ্যে 6টি আসন, কুচবিহারের 9টির মধ্যে 7টি আসন এবং আলিপুরদুয়ারের 5টি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। এবং অ্যাপারেন্টলি বিভিন্ন সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি একটা লিডও থাকতে পারে এই আসনগুলো, মানে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টির সম্ভাবনা রয়েছে। আবার 44টা আসনের মধ্যে 26টা বলছি, 26টা। আবার সমীক্ষায় বিভিন্ন দেখা যাচ্ছে 7টি আসনে ইউনাইটেড ফ্রন্ট, যেটা কংগ্রেস, বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা শক্তিশালী দক্ষিণ 24 পরগনায়, তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেরতে পারে তৃণমূল কংগ্রেসকে 7টি আসনে। এর মধ্যে 4টি দক্ষিণ 24 পরগনায় আছে, 2টি হাওড়ায় আছে, 1টি হুগলিতে আছে। সুতরাং এই ত্রিমুখী লড়াইয়ে বিভিন্ন আসনে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে চলেছে। এবং এই পর্বে যে আসনগুলোয় 16 থেকে 19-এ তৃণমূল কংগ্রেসের যে ড্রপ হয়েছিল আসনের সংখ্যায় বলছি, অর্থাৎ 25, 39 থেকে 14টি আসন কমে গেছিল লিডের ভিত্তিতে, সেই ড্রপটাকে মেক আপ করার জন্য তৃণমূল কংগ্রেস আজকে অ্যাগ্রেসিভ হবে এবং তার থেকে অশান্তির সৃষ্টি হতে পারে। আবার বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তারা সেখানে জয়ী হতে চাইবে, বিরাট সম্ভাবনা। সুতরাং এবার হচ্ছে সবচেয়ে বেশি কন্টেস্টেড নির্বাচন আজকে, তো সেখানে একটা অশান্তির আশঙ্কা সর্বত্রই থেকে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরেকটা ফিগার দিচ্ছি, আমি যদি হিন্দু মুসলিম ভাগাভাগি দেখি ভোটারদের মধ্যে, হাওড়ায় এই যে আসনগুলোয় ভোট হচ্ছে তার মধ্যে হাওড়ায় 26.2% হচ্ছে মুসলমান ভোটার, দক্ষিণ 24 পরগনায় 35.6% হচ্ছে মুসলমান ভোটার, কুচবিহারে 25.3% হচ্ছে, 5% হচ্ছে মুসলমান ভোটার, হুগলিতে কম্পারেটিভলি কম 15.8% মুসলমান ভোটার। এই মুসলমান ভোটটা পুরোপুরিভাবে তৃণমূলের দিকে থাকে কি সেটা ভাগ হয়ে যায় তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হবে এবং সেটাও আজকের ফলাফলকে অনেকটাই প্রভাবিত করবে। বেশ, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনলাম যে এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি যেহেতু
বিজেপি এবং তৃণমূল কংগ্রেস প্রায় সমান শক্তিধর, সেহেতু এই ঘটনাগুলো ঘটছে শুধু উত্তরবঙ্গে, তাই নয়, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। ইউনাইটেড ফ্রন্ট বিশেষ করে আইএসএফ এর জন্য দক্ষিণ 24 পরগনায় অনেক পকেটসে খুব শক্তিশালী হয়ে উঠতে পারে, এবং প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী, যেটা আরো জিনিসটাকে কমপ্লিকেট আরো বেশি জটিল হয়েছে পরিস্থিতি। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি প্রদীপ সিং এর কাছে যাব, কি মনে হচ্ছে পরিস্থিতি? দেখো, আমি বলি, নীলাদ্রিবাবু, আমি দীর্ঘদিন ধরে বলে এসেছি, সেখানে কখনো কখনো তুমি আমার সঙ্গে সহমত হওনি সায়ন্তম, যে লেফটের ভোটটাই, লেফটের হারমাত, যে লেফটের যে রাজ্য নেতৃত্ব, তারা তাদের ওয়ার্কারদের, তাদের সমর্থকদের, তাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে রাজনৈতিক লড়াই হবে, যে নৈতিক লড়াই হবে, যে সফল বিরোধী, মানে একটি শক্তিশালী বিরোধী থাকার জন্য যে লড়াই হবে, সেই লড়াইটা লড়তে কোথাও অক্ষম হচ্ছিল। সেই জন্য তাদের ভোটাররা, তাদের হারমাত বাহিনী, তারা সবাই রাজনৈতিকভাবে শেল্টার পাওয়ার জন্য তারা বিজেপির ছাতার তলায় গিয়ে শেল্টার পেয়েছে, এবং রাজনৈতিক ভোটাররা কোথাও লেফটকে ভোট না দিয়ে, লেফটের ওপর বিশ্বাস না রেখে বিজেপির ওপর বিশ্বাস রেখেছে। তা প্রত্যেক মুহূর্তেই তুমি আমার সঙ্গে সহমত হওনি। তা আজকে খানিকটা নীলাদ্রিরাও তাই বললেন, আর আমার কাছেও সেটাই মত, যে রাজনৈতিকভাবে লেফট যেভাবে যে রাজনীতি করতো, মানুষের ওপর যে শাসন চালাতো, যে 34 বছরের শাসনে তারা যে কিভাবে শাসনটা চালাতো, সেই চালানোটা যখন চালাতে পারলো না, তখন সেই লেফটের মানুষকে, লেফটের গল্প শুনতাম যে এরা নাকি আদর্শবান, নীতিবান, এরা নাকি এদের নৈতিকতার বাইরে যায় না, এরা যা বলে দেয় আলিমুদ্দিন স্ট্রিট সেইভাবেই সমস্ত কিছু চলে। কিন্তু এরা কোথাও ভুলে গেছিল যে মানুষ কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের কথাই চলবে না। তো মানুষ লেফটকে ভোট দিত, কিংবা লেফট সাইন্টিফিক রিগিংয়ের মাধ্যমে মানুষ আদৌ ভোট দিতে পারতো না, সেটা বারবার আমরা চিৎকার করে বলতাম। আজকে তার সঙ্গে সঙ্গে লেফট যে হারমাত বাহিনীকে দিয়ে ভোটটা করাতো সেই সাইন্টিফিক রিগিংয়ে, তারা আজকে সবাই বিজেপিতে। এবং বিজেপিতে অদ্ভুত একটা জিনিস দেখলাম আমি, এই কিছু জায়গায় গিয়ে অদ্ভুতভাবে হারমাত বাহিনীর সঙ্গে এখন সমস্ত যে রাজনীতির লড়াই দেখছো না, বিজেপিতে প্রচুর মানুষ বলছে খুন হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস করিয়েছে। একটি জায়গায় তো তুমি জানতেই পেরেছো যে সরাসরি বাড়ির লোক অভিযোগ করার জন্য জানতেই পেরেছো যে বিজেপির লোককেই মেরেছে। এখানে গিয়ে একটা নতুন লড়াই শুরু হয়েছে বিজেপিতে। সেই লড়াইটা হলো যে হারমাত বাহিনী আগের থেকে গিয়ে বিজেপির কাছে শেল্টার পেয়ে গেছিল, যে বিজেপির ধরে নাও 5 জন লোক ছিল, সেখানে হারমাত বাহিনীরা যুক্ত হওয়াতে, সিপিএম হারমাত বাহিনীতে যুক্ত হওয়াতে তারা ধরো গোটা 25, 30, 40, 50 হয়েছিল। তারাই ভেবেছিল যে আমরা বোধহয় বিজেপিটাকে অপারেট করব। এইবারে বিজেপি নারদা সারদা সব নায়কদের নিজের দলে নিয়ে, তাদের পথপ্রদর্শক কিছু তলাকার নেতা তৃণমূল কংগ্রেসের, তারা যখন বিজেপিতে গেছে, লড়াইটা বিজেপির মধ্যে লড়াইটা হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের নতুন লিডার, মানে যারা তৃণমূল কংগ্রেসের পিঠে ছোড়া মেরে বিজেপিতে গেছে, তারা সঙ্গে ওই পুরনো হারমাতদের। কারণ বেসিক লড়াইটা কিন্তু ছিল ওদের মধ্যেই, আর সেটা চরমতম একটা বিচ্ছিরি লড়াই ছিল, যেটা নিয়ে আমি বোধহয় টিভিতে না বললেই ভালো। সেই লড়াইটা এখন বিজেপির মধ্যে চলছে। এই যে বিজেপির যে প্রত্যেকটি কর্মী মারা যাচ্ছে, যারা আজকে বর্তমানে বিজেপির ছাতার তলায় আছে, আমি তোমায় বলতে পারি সায়ন্তম, এই সবকটার প্রপার এনকোয়ারি করা হোক। এনকোয়ারি করলে জানতে পারবে সায়ন্তম, বিজেপির ভেতরে সম্পূর্ণভাবে যে বিজেপি দেখছো না, এটার মধ্যে কতটা ঘুণ ধরে আছে। ওদের নিজেদের লড়াই মানে ভাবতে পারছো না। মানে এই এক্স তৃণমূলীরা, যারা তৃণমূল থেকে গেছে, আর যে হারমাত বাহিনী সিপিএম এর থেকে বেরিয়ে গিয়ে, সিপিএম এর প্রচুর নেতৃত্ব গেছে বিজেপিতে যুক্ত হয়েছে, তাদের যে ইন্টারনাল লড়াই, যেটা তৃণমূল কংগ্রেস ভার্সেস সিপিএম এর মধ্যে হতো, সেটা যে এখন ওই পার্টিটার মধ্যে হচ্ছে। হয়তো লোক বাড়ার জন্য তাদের পতাকা বেশি হয়েছে আগের থেকে, লোক বাড়ার জন্য তাদের হয়তো সমর্থক বেশি হয়েছে, ভোট দেওয়ার লোক বেশি হয়েছে, কারণ লেফটের ভোটটা সম্পূর্ণটাই সুইং করে গেছে
ভারতীয় জনতা পার্টিতে। এখন লেফট বলছে যে আমরা নাকি ক্ষমতায় আসবো, সংযুক্ত মোর্চা সঙ্গে নিয়ে বলছে ক্ষমতায় আসবো, কিন্তু আমার সেটা আমার বর্তমান পরিস্থিতি দেখে আমার সেটা মনে হয় না। তবে লেফট একটা ভালো ফল করবে, কারণ কিছু আদর্শবান মানুষ, প্রচুর নতুন মুখকে লেফট নামিয়েছে। তাদের সত্যি যোগ্যতা আছে, তাদের কিছু কিছু নেতৃত্বের সত্যি যোগ্যতা আছে, অসম্ভব ভালো ছেলেমেয়েরা। তৃণমূল কংগ্রেসের লড়াই বলি, আমরা মানুষের লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকের দিনে সবাই, যে আমার যত বিরোধী হোক, একদম মানে যে তৃণমূল কংগ্রেসকে মানে নামটাতেও ঘেন্না পায়, সহ্য করতে পারে না, সেও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারছে না যে 2011 সালের আগে 2010 সালের বাংলা আর 2021 সালের বাংলার আকাশ পাতাল তফাৎ, সেটা সমস্ত দিক থেকে। আর লেফটদের দাবি ছিল খাদ্য সুরক্ষা করো, মমতা বন্দ্যোপাধ্যায় সে খাদ্য সুরক্ষা করেছে। লেফটদের দাবি ছিল স্বাস্থ্য সুরক্ষা করো, মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি বাংলাভাষীর খাদ্য সুরক্ষিত করেছে। লেফটদের দাবি ছিল তুমি নারী সুরক্ষা দাও, সে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রীর মাধ্যমে পাচার হওয়া নারীদের, বাংলা থেকে পাচার হওয়া নারীদের, যেটা দেশের মধ্যে শীর্ষে ছিল, সেইটাকে আটকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মহিলা সুরক্ষায় কতটা কাজ করেছেন সেটা আজকের বাংলার মহিলারা জানেন। বাংলার মহিলাদের সমাজে শক্তিশালী করার জন্য যে প্রকল্পগুলো এনেছেন, বাংলার মহিলাদের যে সামাজিকভাবে যে শক্তিশালী, পারিবারিক দিক থেকে যে শক্তিশালী করেছেন, তার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চেয়েছেন। আমাদের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় একা নারী যে লড়াই লড়ছেন, তার সঙ্গে যে ইডি, সিবিআই, সমস্ত অর্গানাইজেশন মিলে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এবং এই হারমাত বাহিনী, আমাদের মধ্যে কিছু মির্জাফর, তারা সবাই মিলে যে লড়াই লড়ছে, এটা একটা অসম লড়াই। সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন, এটাই আমার। সেটা আমরা জানতে পারবো মে মাসের 2 তারিখে। সেটা আমরা জানতে পারবো মে মাসের 2 তারিখে। হ্যাঁ, আমার অনেক প্রদীপের কথার পরিপ্রেক্ষিতে বলি, উনি বলছেন না 10 থেকে 21 অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে, কিন্তু একটা ব্যাপারে পরিবর্তনটা খুব একটা ভালো হয়নি। সেটা আমার মনে হয় যে বাংলায় না এই আজকে যে সাম্প্রদায়িক ভিত্তিতে ভোট ভাগ হয়ে যাচ্ছে, এটা কোনোদিন ছিল না। যে সাম্প্রদায়িক তোষণের রাজনীতির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, এটা কোনোদিন ছিল না। এই বাংলার পরিস্থিতিটাই বদলে গেছে গত 10 বছরে। এইভাবে কমিউনাল ভিত্তিতে ভোট ভাগ হয়ে যাওয়া, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। এবার বাংলার ভোটে কিন্তু সেটা আমরা দেখতে পাই। এবারের বাংলার ভোটে আমি আগেই বলেছিলাম কোনো একটি আলোচনায় যে এবারের বাংলার ভোটে 2টি নতুন বিষয় চলে আসছে। একটি হচ্ছে দুর্নীতি, অন্যটি হচ্ছে একদল অভিযোগ করছেন শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে, আরেক দল অর্থাৎ শাসক দল অভিযোগ করছেন জাতপাতের। শুধুমাত্র শাসক দলেরই অভিযোগ নয়, সেই সঙ্গে সঙ্গে জাতপাতের অভিযোগটা সর্বত্র। দুর্নীতি তো আগেও ছিল, এটা জাতপাত নয়, এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িকতার ভোট ভাগ। হ্যাঁ, যেটা এবং সেই ভোট ভাগটা অত্যন্ত দুঃখজনক। অবশ্যই সেটা বাংলার সংস্কৃতির সঙ্গে বা ভারতীয় সংস্কৃতির সঙ্গে কোনোভাবে যায় না, কারণ ভারত সব ধর্মের একটা সন্নিবেশ করতেই অভ্যস্ত সেই আদিকাল। শান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশন থেকে সম্ভবত একটি নোটিশ পেয়েছেন একটি স্পিচের জন্য, যেখানে তিনি মুসলমান ভাই বোনেদের বলছেন একত্রিত হয়ে ভোট দিতে, মুসলমান ভোট ভাগ না করতে। এটাই বাংলার রাজনৈতিক চিত্রটাকে দেখাচ্ছে, কিভাবে কমিউনাল ডিভাইডটা হচ্ছে। তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি এটা অসীম গিরির কাছে যাব। বেশ কিছু প্রশ্ন উঠে আসছে অসীমদা, সেটা হচ্ছে উন্নয়ন যদি করা হয়েই থাকে বা উন্নয়নের স্বপ্ন যদি দেখানো হয়েই থাকে অন্য দলের তরফ থেকে, তাহলে এই মারপিট, দাঙ্গা হাঙ্গামা, লড়াই, রাস্তায় রাস্তায় ডান্ডা নিয়ে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকা আর প্রয়োজনটা কি পড়ছে, কেন পড়ছে? আমি সব দলের ক্ষেত্রেই বলছি, এই ঘটনাগুলোর কি সত্যি আদৌ কোনো প্রয়োজন ছিল? সকাল সকাল একটি মৃত্যুর খবর যেখানে উঠে আসছে অসীমদা, সেখানে এই রকম মানে আমরা ভাবছি প্রত্যেকবারই যে না, এই দফা থেকে হয়তো আর অশান্তিটা হবে না। দ্বিতীয় দফা থেকে যে অশান্তি শুরু হয়েছে, প্রথম দফাটা তবুও খানিকটা সামান্য কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কোনো ঘটনা পাওয়া যায়নি, কিন্তু দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এবারে চতুর্থ দফাতেও সকালেই মৃত্যু একটি। এটা কি ভোট হচ্ছে? দেখো শান্তম, আজকে যেভাবে ভোটটাকে আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে ভাগ দেখছি, তাতে দক্ষিণবঙ্গে মূলত আমার মনে হয় লড়াইটা সংযুক্ত মোর্চার সাথে তৃণমূলের লড়াই। দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই
আর উত্তরবঙ্গে অবশ্যই লড়াইটা মোটামুটি বিজেপি এবং তৃণমূল, এটা হচ্ছে ঘটনা। জানি না মানে কারণ যাদবপুর, ঢাকুরিয়া, এই যে সব অঞ্চলগুলো আছে, বা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চল আছে, হুগলির কিছু অংশ আছে, সেখানে লেফট ভোট যেটা বিজেপিতে চলে গিয়েছিল, সেই ভোটটা কিন্তু এবার আবার লেফটদের পক্ষে ফেরবার একটা জায়গা লেফটরা তৈরি করেছে। এটা আমার বিভিন্ন জায়গায় গিয়ে মনে হয়েছে। আমি হুগলিতেই গতদিন ছিলাম, দেখলাম সেটা, যে অত ক্যাডার নিয়ে মিছিল আমি আগে হুগলিতে দেখি, শ্রীরামপুর ইত্যাদি। এটা আমার মনে হয়। তো সেখানে সংযুক্ত মোর্চা একটা ফ্যাক্টর তৃণমূলের ক্ষেত্রে, এটা আমার মনে হয়, এবং প্রত্যেকেই তার রাজনৈতিক প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। এটা ভোটের রাজনীতিতে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। এবং সেক্ষেত্রে অন্য জায়গায় যে গোটা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, তারা পুরো পশ্চিমবাংলার উপর ঝাঁপিয়ে পড়েছে। মানে গোটা কেন্দ্রীয় নেতৃত্বের এমন কেউ নেই যারা পশ্চিমবঙ্গের ভোটে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে না। এবং গোটা বিজেপি তারা পুরো পশ্চিমবঙ্গের ওপর তাদের জায়গা বা আধিপত্য, ভোটে আধিপত্য, সেটা স্থাপন করার চেষ্টা করছে। ফলত তাদের দিক থেকে এই বিধানসভাটা একটা মানে চ্যালেঞ্জ, মানে যেন তেন প্রকারণে আমাকে ক্ষমতায় আসতেই হবে, এইরকম একটা চ্যালেঞ্জ, মানে ব্যাপারটা এই জায়গায়। ওদিকে তৃণমূলের জায়গা হলো, তৃণমূলের প্রচুর লোক যারা বেরিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করেছে, এবং তাদের মধ্যে অসংখ্য ক্যান্ডিডেট আছে। সব থেকে বড় কথা, তাদের একটা ফলোয়ার গোষ্ঠীও আছে। অর্থাৎ তৃণমূলের যিনি বেরিয়ে গেছেন, সেই দাদা বা সেই দিদি, তার একটা ফলোয়ার গোষ্ঠী আছে। ফলে সেই সেই ফলোয়ার গোষ্ঠীটা অবশ্যই বিজেপির হয়ে খাটবে। ফলে বিজেপির ক্যাডার বেস বেড়ে গেল, তার মানেই ব্যাপারটা এরকম। অন্যদিকে তৃণমূলের যারা প্রার্থী হচ্ছেন বা তৃণমূলের যারা তৃণমূল করছেন, দেখা যাচ্ছে এখনো যারা তৃণমূলে রয়েছে, এরকম ভাবে বলতে হবে, দেখা যাচ্ছে যে তাদের একটা বড় অংশ, তারা কিন্তু মানে মানে যারা ক্যান্ডিডেট হয়েছেন, তাদের ফলোয়ার গোষ্ঠী খুব বেশি আছে, মানে খুব প্রচুর। আগে যেরকম ভাবে ছিল সেরকম, মানে গ্রুপিং এর ক্ষেত্রে আমি বলছি, সেরকম কিন্তু নয়। ব্যাপারটা এরকম নয়, সেটা আমি হাওড়ায় গিয়ে বুঝেছি, সেরকম নয়। অর্থাৎ গ্রুপ ইজিমের, মানে পার্টি, ইনার পার্টি গ্রুপ ইজিমের যে জায়গা, সেটা প্রবল, এবং সেই প্রবল্য থেকে একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করছে। এটা হচ্ছে ঘটনা, মানে এটা বাস্তব চিত্র দেখা যাচ্ছে, ফ্ল্যাগ দেখে, মিছিল দেখে এটা বোঝা যাচ্ছে আর কি। ফলে নির্বাচনটা অত্যন্ত টাফ জায়গায় রয়েছে। এখন প্রত্যেকেই, অন্যদিকে সংযুক্ত মোর্চা তার জমি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা আইএসএফ নাম দিয়ে যে মাইনরিটি ভোট, সেই ভোটটাকে তারা কালেক্ট করার চেষ্টা করছে। ফলে একচ্ছত্র অধিপতি মাইনরিটি ভোটের যে মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন, তার একটা অংশ ভাগ হবে, এটা তো ডেফিনিট, মানে এটা কোনো ইয়েই রাখে না। এবং সব থেকে বড় কথা, এই তিনটে গোষ্ঠী যখন নির্বাচনের ময়দানে নেমেছে, তখন তারা প্রথম থেকেই তাদের নিজেদের প্রভাব বিস্তারের জন্য রাজনৈতিক প্রভাব বিস্তার নয়, রাজনৈতিক আদর্শের প্রভাব বিস্তার নয়, সবাই উন্নয়নের কথা বলছেন, কেউ বলছেন না উন্নয়নের কথা নয়, বিজেপিও বলছেন, তৃণমূল তো বলছেনই, কারণ তারা এখানে সরকারে আছেন। এবং সংযুক্ত মোর্চা তারাও কিন্তু উন্নয়নের কথা বলছেন, শিল্প হবে ইত্যাদি, কৃষি আমাদের, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান আবার ফিরে এসছে, তারাও বলছেন। ফলে এবার দেখা যাচ্ছে যে ভোট যখন এসে গেল, তখন কে করায়ত্ত করবে তার পাড়া, ব্যাপারটা এরকম। একটা তো ইনার পার্টি ক্লাশ আছেই। আগামী গতদিন যার সাথে আমি তৃণমূল করতাম, আজকে আমি বিজেপির। ফলে যে তৃণমূল করে তার রাগটা যে বিজেপি হয়ে গেছে তার প্রতি, অর্থাৎ ভাইয়ে ভাইয়ে লড়াই, ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে। অন্যদিকে সংযুক্ত মোর্চাকে সরাসরি বিজেপির দালাল বলে ঘোষণা করে দেওয়ায় তৃণমূলের, ফলে যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে ক্যাডার এবং র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে, তাদের মধ্যে একটা বড় রকমের জায়গা আসছে যে একই সাথে দুটোকে মার, ব্যাপারটা এরকম আর কি।
এবং এই গন্ডগোলগুলো ঘটছে। এবং এবারের ভোট তিনটে দলের, মানে তিনটে গোষ্ঠীর বা তিনটে রাজনৈতিক দলের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে, ক্যাডারদের খুন হওয়া, টালি ভেঙে দেওয়া, গ্রামে গিয়ে শাসানো, লাঠি সোটা নিয়ে গ্রামবাসীদের তাড়া করা ইত্যাদি। বাড়ি বাড়ি ভোট দিতে যেও না, এটা আমরা আগেও শুনেছি, এবারেও তার কোনো এই। এবং রক্তপাত চতুর্থ দফার ভোটে সেটা আরো বেশি প্রবল হচ্ছে। সাংবাদিকদের এবং উপর আক্রমণ হয়েছে, আমার মনে হয় সাংবাদিকদের উপর অত্যাচার ইত্যাদি সবটাই যেন হঠাৎ বেড়ে গেছে। আমার বিশ্বাস চতুর্থ দফার পরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম দফতর এতে আরো বেশি হিংসা বাড়বে। আমরা বারবার বিভিন্ন মিডিয়ায় শুনছি যে নেতারা বলছেন না, হিংসা করা উচিত না, সম্প্রীতি বজায় রাখুন, আমাদের উচিত হচ্ছে শান্ত ভদ্র হওয়া। একটা দল ওস্কাচ্ছে, অন্য দল ঝাঁপিয়ে পড়ছে। মানে নেতাদের ওস্কানিতে আমি বলবো, এইভাবে বলবো যে তাদের কেন মাথাটা গরম হচ্ছে আমি জানি না। ভোটে তো অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু না, আমি একটা জিনিস বুঝতে পারছি না অসীমদা, যে বিষয়টা বলা হচ্ছে যে এরকম আমরা খুব শৃঙ্খলিত একটি দল, সেখানে আমরা কোনো রকম গন্ডগোল করি না, তাহলে কি একদম টপ লিডাররা যারা, দিলীপ ঘোষ কি বলছেন হামলা করবার জন্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হামলা করবার জন্য, নাকি সূর্যকান্ত মিশ্র বা আব্বাস সিদ্দিকী বলছেন হামলা করবার জন্য, বা অধীর চৌধুরী? কথাগুলো খুব প্ররোচনাময়। আমি একটা কথা বলি, যে এমন ভাবে আমি কথা বলছি, আমি এমন ভাবে আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ এমন যে তার মধ্যে একটা মানে ভয়ানক চোখ আছে। কিন্তু ভয়ানক চোখটা ক্যাডারদের উদ্বুদ্ধ করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, সেটা আলটিমেটলি একে মার ওকে মার, ধ্বংস কর, এই জায়গাটায় চলে যাচ্ছে। আমি একটুখানি সামান্য একটা পরিসংখ্যান দেবো, তারপরে আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে, 11টার পরিসংখ্যান তো আর কিছুক্ষণ বাদে আসবে, কিন্তু সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে, মানে প্রথম 2 ঘন্টায় মোটের ওপর 15.85% ভোট পড়েছে। কোচবিহারে পড়েছে 15%, আলিপুরদুয়ারে 17.97%, দক্ষিণ 24 পরগনায় 13%, হুগলিতে ভোট পড়েছে 16.46% এবং হাওড়ায় পড়েছে 17.04%। হাওড়াতে সবচাইতে বেশি, আর সবচাইতে কম দক্ষিণ 24 পরগনায়, না আলিপুরদুয়ারে সবচাইতে বেশি। যাই হোক, মোটের ওপর 15.85%। ইতিমধ্যে একটি খবর পাওয়া যাচ্ছে, আমি অবশ্যই চেষ্টা করবো আমার হুগলির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবার। দক্ষিণ 24 পরগনায় 13%। আমি চেষ্টা করবো আমার হুগলির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবার, কারণ চুঁচুড়ার ঈশ্বর বাহার এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, এমনকি তার গাড়ির উপর হামলারও অভিযোগ উঠেছে। আমি চেষ্টা করব আমার হুগলির যিনি আমার সঙ্গে সহকর্মী রয়েছেন হুগলির, সেখান থেকে তিনি ঠিক কি খবর পাচ্ছেন, লকেট চট্টোপাধ্যায়ের উপর ঠিক কিভাবে হামলা হয়েছে এবং সেই খবর জানবার। একটা অভিযোগ বারবার উঠছে নীলাদ্রি, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপির সমর্থকরা বা বিজেপির নেতৃত্ব কর্মীরা তারা ঢুকে পড়ছেন, বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকে পড়ছেন। এটা সংযুক্ত মোর্চার তরফ থেকে অভিযোগটা উঠছে, কিন্তু সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী তারা কোনো রকমভাবেই কোনো বাধা দিচ্ছেন না তাদের। না, নিশ্চয়ই সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর তো দায়িত্ব, যে দলের মানুষই এই গণ্ডগোলটা করুন না কেন, সেটার বিরুদ্ধে প্রতিরোধ করা, তাকে আটকানো। এর পাশাপাশি আরেকটা একেবারেই বাঞ্ছনীয় নয়, মাননীয় মুখ্যমন্ত্রী একটি নির্বাচনী প্রচারে বলেছেন, যদি সিআরপিএফ মানুষকে ভোট দিতে আটকাতে চেষ্টা করেন বা তাদের ডিসকারেজ করতে চেষ্টা করেন, সিআরপিএফকে ঘেরাও করুন মেয়েরা। এটা কিন্তু একটা ইতিমধ্যে তার জন্য একটি নোটিশও দেওয়া হয়েছে একজন মুখ্যমন্ত্রী রাজ্যের। ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা কোনো নির্বাচনের আগে বলেছেন বলে জানা নেই। এবং সিআরপিএফ তো কোনো দলের প্রতিনিধি নয়, তারা একটি সরকারি কর্মী, তারা সরকারি দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে ভায়োলেন্সে প্রভোকেশন দেওয়া, সেই চার্জটা কিন্তু উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী এটা করছেন কেন? তাহলে তিনি কি কোথাও মনে করছেন যে সিআরপিএফ যদি মানুষকে এই গন্ডগোল না করতে দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের অসুবিধা হতে পারে? তিনি কেন বলছেন মুসলমানরা এন ব্লক
তৃণমূলকে ভোট দিক, ভোট ভাগ না করে, তাহলে তিনি কি কোথাও মনে করছেন যে মুসলমান ভোট এবার পুরোপুরি তৃণমূলের দিকে আসছে না? এই প্রশ্নগুলো কিন্তু এসে যাচ্ছে। আর শেষে শান্তম বলি, আজকে সকাল 7:16 অমিত মালভিয়া, বিজেপির আইটি সেল যিনি নেতৃত্ব দেন, তিনি একটি টুইট করেছেন। তাতে তিনি লিখছেন, ইন আ পাবলিক চ্যাট অন ক্লাব হাউস, মমতা ব্যানার্জি's election strategy concedes that even in TMC's internal survey BJP is winning, এবং তিনি তার সাথে একটি ভিডিও দিয়ে দিয়েছেন। এর বাইরে আমার আর কিছু বলার একটি নেই। নয়, 4টি টুইট করেছেন অমিত এবং মালভিয়া, ভিডিও দিয়েছেন। এবং সেটি আমরা ভিডিও শোনাবো দিয়েছেন। আমাদের দর্শকদের জন্য, এবং অবশ্যই থাকবে আমাদের। প্রশান্ত কিশোর ভিডিওগুলি ঠিক নয়, এই কথা এখনো বলেনি। বেশ, আমি এই মুহূর্তে চলে যাবো একটু হুগলিতে। বাপ্পা সিনহা আমার সহকর্মী, তিনি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। লকেট চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ শোনা যাচ্ছে। বাপ্পা, ঠিক কি খবর রয়েছে এখনো পর্যন্ত তোমার কাছে? দেখো, লকেট চট্টোপাধ্যায় ভোটের দিনকে তুমি জানো যে সূর্য বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, তার বিপরীতে রয়েছে অসিত মজুমদার, তিনি গত দুবারের প্রার্থী। যাই হোক, সকালবেলা তিনি বিভিন্ন বুথে বুথে তিনি ভোট পরিদর্শন করছিলেন। লকেটের অভিযোগ, ৬৬ নম্বর বুথ অর্থাৎ ঈশ্বরবাগ এলাকায় ৩৩ নম্বর বুথে তিনি যখন গেছেন, সেই সময় ছাপ্পা ভোটের খবর তিনি শুনে যখন গেছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন এবং সেখানে নাকি তার গাড়ি ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, তার সাথে সংবাদ মাধ্যমে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। লোকের যেটা অভিযোগ যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী তারাই তার এই গাড়ি ভাঙচুর করেছে। ইতিমধ্যে লকেট সেখানে রয়েছেন এবং সেখান থেকে তিনি সরেননি। প্রচুর নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে গেছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই হামলার পেছনে বাপ্পা, এই হামলার পেছনে কাদের কথা উঠে আসছে, মানে কাদের বিরুদ্ধে অভিযোগ? লোকেট চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তিনি দাবি করছেন যে তৃণমূল আশ্রিত তারা দুষ্কৃতীরা তার উপর এইরকম ঘটনা ঘটিয়েছে। তিনি খবর পেয়ে ৬৬ নম্বর ওই বুথটাতে ছাপ্পা ভোট হচ্ছিল, তিনি সেই খবর পেয়ে সেখানে যান এবং যা মারতে তারপর টেনে আগে তৃণমূলের দুষ্কৃতীরা এবং তারপর হামলা চালায়। তিনি তখন গাড়িতে বলেছিলেন, তখন সেই সময় তাদের গাড়ি ভাঙচুর করা হয়। তিনি তারপর গাড়ি থেকে বেরিয়ে আসেন, তার বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে কাট করে নেয় এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা তার সঙ্গে তাকে নিয়ে হয়। শুধু তাই না, তার পাশাপাশি তার গাড়ি চলে লকেটের পেছনে বিভিন্ন সংবাদ মাধ্যমে গাড়ি ছিল, তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে লকেটের অভিযোগ। বাপ্পা, জানতে চাইবো, তপন মজুমদার মানে অসিত মজুমদারের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে কি এই ঘটনার? এখনো পর্যন্ত অসিত তরফ থেকে সেরকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তৃণমূল সূত্রের খবর, তারা বলছে যে লকেট চট্টোপাধ্যায় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন এবং বিজেপি নিজের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই আজকে এই ঘটনা ঘটে। সামগ্রিকভাবে এখনো পর্যন্ত হুগলির ঠিক ছবিটা কি? এখনো পর্যন্ত ভোট বিভিন্ন জায়গায় তো ভোট চলছে সকাল থেকে, ঠিক কি অবস্থা? দেখো শান্তম, গত ৬ তারিখে টোটাল ১৮টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভার ভোট গ্রহণ হয়ে গিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আজকে 10টি বিধানসভার ভোট গ্রহণ পর্ব চলছে সকাল ৭টা থেকে। ইতিমধ্যেই বিভিন্ন বুথে, হুগলিতে বিভিন্ন বুথ আছে, যেমন উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর, চুচড়ো, চাপকালি, কলাগড়, শিরু, এই হচ্ছে 10টি টোটাল বুথে আপাতত নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। কয়েকটি ছোটখাটো ঘটনা, বিপিএম খারাপ এবং বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। সকাল 10টা পর্যন্ত নির্বাচন কমিশনারের সূত্র অনুযায়ী 17% ভোট হুগলি জেলা জুড়ে হয়েছে। ঠিক। আর একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে 643টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছিল এর আগেই নির্বাচন কমিশনের তরফে, এবং সেই 643টি বুথের ঠিক কি অবস্থা? সেখানেও কি নির্বিঘ্নেই চলছে ভোট? একদম নির্বিঘ্নে চলে। সেই সূত্র যদি বলি, জাঙ্গিপাড়াতে গত 6 তারিখে ভোট হয়েছিল, সেখানে জাঙ্গিপাড়ার একটি বুথে আজকে পুরো নির্বাচন চলছে, সেখানে পর্যন্ত নির্বিঘ্নে ভোট এখন পর্যন্ত হচ্ছে। বেশ, আমরা পরে তোমার কাছ থেকে আপডেট জানতে থাকবো। অনেক ধন্যবাদ বাপ্পা সিনহা আমার সঙ্গে ছিলেন সহকর্মী। একটা বিষয়ে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে 10টি আসন যেখানে ভোট হচ্ছে, প্রায় 26,000 ভোটার রয়েছেন সেখানে। এই ভোটারদের মধ্যে এই হুগলি সেখানেও কিন্তু প্রচুর নিজের শক্তি বাড়িয়ে ফেলেছে এই কবছরের মধ্যে, মানে 2014 থেকে 2021-এর মধ্যে নিজের শক্তি বাড়িয়ে ফেলেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গা থেকে এই জায়গাতে অর্থাৎ হুগলির 10টি আসনে বা এর আগে 8টি আসন সেখানেও নির্বাচন হয়েছে, এখানে কিন্তু ওই কাঁটে কা টক্কর বলে একটি শব্দ আছে, সেই রকম একটি বিষয় রয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে বোধহয় সংযুক্ত মোর্চারও একটা ডেন্ট রয়েছে এখানে। অসীমদা? হ্যাঁ, ব্যাপারটা তো আমি আগেই বললাম
যে বামপন্থীরা যে ভোট, আমার মতে যে ভোট তৃণমূলের বিরুদ্ধে অন্য দলকে দিয়েছিল, সেই ভোটটা কিন্তু আমার মনে হয় না আর যাবে বিজেপিতে। হুগলি একসময় বাম ফ্রন্টে শক্ত ঘাঁটি ছিল হুগলি, এবং হুগলিতেও আমরা দেখছি শান্তিপূর্ণই ভোট চলছে, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। কিন্তু হুগলির মানুষজনের মধ্যে প্রবণতা মানে সৎভাবে ভোট দেওয়া, হুগলি শান্তিপ্রিয় জায়গা কিন্তু এমনিতে। একটা সিঙ্গুর মুভমেন্ট হয়েছিল, মানে সিঙ্গুর মুভমেন্টটা তো মুভমেন্ট, হ্যাঁ সিঙ্গুর মুভমেন্টটা মুভমেন্ট, কিন্তু তা বাদে এমনি হুগলি জেলায় কোনোদিনই আমরা খুব ইতিহাসের পাতায় ভোট হতে গিয়ে বিশাল মারপিট হয়েছে, বিশাল দু চারটে ঘটনা ঘটেছে, সে তো সব জায়গায় ঘটছে, কিন্তু সেরম হয় না। এবং অন্যদিকে সংযুক্ত মোর্চার লোকজন তারা কিন্তু তাদের অলরেডি শক্তি বৃদ্ধি করেছে। যেমন বিজেপির, আমি তো বললাম সব জায়গায় তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে লোক গেছে বলে বিজেপির সংখ্যা অনেক বেড়েছে, মানে খুব সাধারণ মানুষ উঠে এসে আমরা বিজেপি করতে শুরু করলাম এরম না। কিন্তু ব্যাপারটা এরকম যে পার্টির লোকই গেছে, মানে বিভিন্ন পার্টি থেকে ভেঙেই লোক গেছে বিজেপির মধ্যে, ফলে বিজেপি তার সংখ্যা বৃদ্ধি করেছে, এটা স্বাভাবিক ব্যাপার। হুগলিতে আমার নিজেরই শ্রীরামপুরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমারই পরিচিত তৃণমূল কর্মীরা তারা এখন বিজেপি করছে, এরকম দেখা গেছে। আবার এরকম হয়েছে যে সিপিএম এর কর্মী ছিলেন, তারা বিজেপি করছেন সরাসরি, কিন্তু তাই বলে এই নয় যে সিপিএমটা মানে তাদের প্রভাব কমে গেছে খুব, এটাও নয়। মানে লেফট যে বিষয়টা, যে আমরা এবার লেফটকে ভোট দেবো, যতই তাদের তৃণমূলের ওপর রাগ থাক তবু তারা লেফটকেই ভোট দেবেন, এরকম একটা জায়গাও কিন্তু আছে। আমি বলছি গোটা চিত্রটা কিন্তু এরকম আসলে, মানে এখন যে কটা ভোট হচ্ছে 41টা ভোট, এই কত 44টা বলে না, 44টা কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে প্র্যাকটিক্যালি। এখানে হয়তো তৃতীয় পজিশনে সংযুক্ত মোর্চা থাকবে, এটা হয়তো হতে পারে, বিজেপি আর তৃণমূলের মধ্যেই মূলত লড়াইটা হবে, এটাও ঘটনা। কিন্তু শক্তির দিক থেকে প্রবল সংযুক্ত মোর্চাও এখানে, আর তৃণমূল বিজেপি তো তাদের লড়াই করছে। অনেক ক্ষেত্রেই তৃণমূল বিজেপির লড়াই হবে না, বিক্ষুব্ধ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া, মানে বিক্ষুব্ধ তৃণমূল হয়ে বিজেপিতে যাওয়া এবং তৃণমূলে আদি তৃণমূল হয়ে থেকে যাওয়া, এদের লড়াই হবে। এরকম দুই প্রার্থীর মধ্যে ফাইট হতে পারে, তার মাঝখানে সংযুক্ত মোর্চা ঠিক কতটা কি করতে পারবে। আমি সিঙ্গুরের কথাই যদি ধরি, আমি নীলাদ্রির কাছে আসবো, প্রদীপের কাছেও আসবো, আমি সিঙ্গুরের কথাই যদি ধরি, সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না, আর বিজেপি প্রার্থী হচ্ছেন মাস্টার মশাই অর্থাৎ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি সিঙ্গুর আন্দোলনের একটা প্রতীক বলা যেতে পারে। আমি সেই ছবিটার কথা কোনোদিন ভুলবো না, কখনো ভুলবো না, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত মনে থাকবে। থানার সামনে ধর্নায় বসেছেন মাস্টার মশাই, বৃষ্টি পড়ছে। কিসের জন্য আন্দোলন করেছিলেন প্রদীপ সিং, কিসের জন্য আন্দোলন করেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য? তুমি সিঙ্গুর আন্দোলনের সময়কার ছবি বলছো? আন্দোলন করেছিলেন যে কৃষক, যেসব অনিচ্ছুক কৃষকরা জমি জোর করে নেওয়া হয়েছে, অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হোক, তাই তো। তার ভিত্তিতে 2019-এর লোকসভা নির্বাচনে যখন হুগলির সাংসদ হলেন লকেট চট্টোপাধ্যায়, সেই সময় লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরের জমি পরিদর্শন করতে গিয়ে বলেছিলেন এখানে কারখানা ফিরিয়ে আনবো, এখানে হবে, আবারও শিল্পায়ন হবে। আর আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা তারাও বলছেন সিঙ্গুরে শিল্পায়ন হওয়া দরকার ছিল, হবে। তো রবীন্দ্রনাথ ভট্টাচার্যের স্ট্যান্ডটা রাতারাতি বদলে গিয়েছে, তাহলে মানুষ ভোট দেবেন তো তাকে? আমাকে জিজ্ঞেস করছো তো, আমি 4টে পয়েন্ট, আমি মানে বেচারাম মান্নাকে ভোট দেবেন না রবীন্দ্রনাথ ভট্টাচার্য? সবটাই বলে দিচ্ছি। 4টে পয়েন্টের ওপর আমার যেটা বলার সেটা হলো, নীলাদ্রিদা একটা কথা বললেন যে আমি লিখে রাখিনি বলে বললেন, যাই হোক যতটুকু মনে হয়। এবার যেটা বলি, অসীমদা যেটা বলছেন যে বিভিন্ন দল থেকে গেছে, রাজনৈতিক সেইভাবে লড়াইটা চলছে, সেই লড়াইটা চলছে, আমি তো প্রথমেই বললাম। তাই এইবার আমি কিন্তু তোমায় বলি, লকেট চট্টোপাধ্যায় যে কালো পতাকা দেখানো হয়েছে না, এইটার আমি পক্ষে।
এটা কিন্তু আমাদের সংসদীয় গণতন্ত্রের একটা দিক। হ্যাঁ, যে তুমি অভিযোগ তার কারোর উঠেছে। বিরোধিতা তৃণমূল কংগ্রেসের লোকেরা এরকম করেছে, এরকমই অভিযোগ উঠেছে, আপনি তো পক্ষে থাকবেনই, খুব স্বাভাবিক। এটা তৃণমূল কংগ্রেসের নয়, এটা কিন্তু গাড়ি ভাঙচুরটা বা গাড়িতে হামলা করা, এটা গাড়ি আমাকে বলতে দাও, আমি তো পুরোটাই সরি। আমি যেটা বলতে চাইছি যে লকেট চট্টোপাধ্যায়কে যে কালো পতাকা দেওয়া হয়েছে, এটা সংসদীয় আন্দোলনের গণতন্ত্রের দিক, যে আমি আপনাকে পছন্দ করছি না, এটা আমি কালো পতাকা লাগিয়ে দিয়ে আপনার বিরোধিতা করলাম, এটা কোয়াইট নর্মাল ব্যাপার। সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও হতে পারে, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমাদের বহু হয়েছে, সুতরাং এটা অন্যায় নয়। কিন্তু গাড়ি ভাঙচুরটা দেখুন, আমি আবারও বলছি, গাড়ি ভাঙচুরটা নিয়ে আমার সংশয় আছে। আবারও বলছি, সমস্ত বিজেপি কর্মীদের মধ্যে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য যে প্রক্রিয়া চলছে, তাতে কিন্তু আমার যথেষ্ট সংশয় আছে। তার কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি যে ইন্টারনাল বিজেপির মধ্যে যে ইন্টারনাল লড়াই চলছে, যেটা এক্ষুনি সংবাদ মাধ্যমের চোখে আসছে না, কিংবা সংবাদ মাধ্যমের কাছে তো আর এনকোয়ারি করার অস্ত্র নেই। সুতরাং কালে দিনে তুমি জানতে পারবে সায়ন্তম যে টোটালটাই বিজেপি, বর্তমান বিজেপির ভেতরে যে ফ্র্যাকশন আছে, যে ফ্র্যাকশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে লোক আসার পরে যে তৈরি হয়েছে, সেই ফ্র্যাকশনগুলোর ফল। কোনো একজন লকেট চট্টোপাধ্যায়কে পছন্দ করেন না কোনো একটি গোষ্ঠী, আবার কোনো একটি গোষ্ঠী পছন্দ করেন, এই দুটোর লড়াই, এবং সেটাতে সব কিছুতেই তারা দিয়ে বা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছে। কিছু করার নেই, এখন এনকোয়ারি হোক। হয়তো লকেট চট্টোপাধ্যায়কে বাধ্যবাধকতা আছে যে ওনাকে বলতেই হবে তৃণমূল দুষ্কৃতীরা করেছে, সেই জন্যই উনি বলছেন। কারণ উনি তো আর বলতে পারবেন না যে আমার দলের লোকেরাই একটা অন্য গোষ্ঠী এসে আমার গাড়িটা ভাঙচুর করে দিয়েছে। সেটা বলাটা খুব একটা এই ভোটের মুখে কাজেরও নয়। এটা যদি উনি বলেন, ওনার হয়তো এমপি সিটটাও থাকবে না। তা আমি সেই জন্য আমি বলছি না, তা উনি বলেছেন, অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের দিকে, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলি, অসীমদা বললেন যে তৃণমূল কংগ্রেস থেকে বিক্ষুব্ধ হয়ে যে লোকেরা বিজেপিতে গেছে, তারা সরাসরি বিজেপির হয়ে ফ্ল্যাগ নিয়ে লড়াই করছেন, অসাধারণ। কিন্তু লেফটের থেকে যারা গেছেন, তারা কিন্তু বিজেপি করছেন। তারা কিন্তু আবার অসীমদার কথা অনুযায়ী যে তারা আবার বলছেন যে আবার আমরা লেফটের দিকে ফিরেও আসতে পারি। আমি কোথাও মানুষের কাছে ব্যাপারটা একদম অসীমদার যে কথাটা বলছেন না, এটা কতটা নিচের স্তরের বাস্তব সায়ন্তম, এটা তুমি জানো না। এইটা নিয়েই কিন্তু ভেতরের লড়াইটা চলছে। আমি একদম অসীমদাকে ধন্যবাদ জানাই যে অসীমদা একদম কঠিন বাস্তবটা এরকম প্রকাশ্যে বলতে পেরেছেন। এটা নিশ্চয়ই ওনার অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতাও প্রায় সমান, যে হয়তো আজকের দিনে বিজেপির মধ্যে যে তৃণমূল কংগ্রেস ভার্সেস সিপিএম এর লড়াই চলছে, আমরা যেটা দেখছি কি, মানে আমি যেটা বলতে চাইছি শান্ত, আমি জানি না বোঝাতে পারছি কিনা, বিজেপি একটা রাজনৈতিক দল, তার মধ্যে এক্স তৃণমূলী, এক্স সিপিএম, এই দুজনের লড়াই চলছে বিজেপির মধ্যে, বড় ছবিটার মধ্যে। সেই ছবিটার মধ্যে লড়াইয়ে ভেতরের এক্স সিপিএমরা কি করবে আমরা জানি না। যেটা অসীমদা বললেন তাতে আমি এটা বুঝতে পারলাম, এবং আমারও তাই অভিজ্ঞতা, যে এক্স সিপিএম এর লোকেরা সিপিএম আবার ফেরত যাবে, কি ফ্ল্যাগটা নিয়ে নয়, ফ্ল্যাগটা বিজেপি করবে, কিন্তু ভোটটা দেবে সংযুক্ত মোর্চাকে। এইবার ভেতরের লড়াইটা তারা লড়ছে কিন্তু এক্স তৃণমূলীদের সঙ্গে, মানে যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে গেছে। এই কিছু বাস্তব আছে মাটিতে, সেই বাস্তব নিয়ে খুবই জটিল, অসম্ভব জটিল। আমি জানি না আমাদের দর্শকদের কথাটা মাথায় ঢুকছে, কিন্তু দর্শকদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে কিছু একটা ফ্যাক্টর কাজ করছে। হয়তো আমাদের প্যানেলিস্টরা যেরকম বলছেন যে এক্স ফ্যাক্টর কাজ করছে, অর্থাৎ এক্স যারা প্রাক্তন, সেই প্রাক্তন দলের প্রতি সামান্য হলেও একটু সহানুভূতি কারোর ভেতরে হয়তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জানি না আমি সেই সহানুভূতি কতটা কাজ করবে, কিন্তু কি ফ্যাক্টর কাজ করবে, সেই ফ্যাক্টর কি ফলাফল এনে দেবে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মে মাসের 2 তারিখ পর্যন্ত গণতন্ত্রে মানুষ
শেষ কথা বলে, সুতরাং মানুষের কথা। এই বাঁহাতের তর্জনীতে যখনই কালিটা পড়বে তখনই গণতান্ত্রিক অধিকারটি আপনি, ভোটাধিকারটি আপনি পালন করতে পারছেন। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, বেশ কয়েকটা প্রশ্ন, বেশ কয়েকটা ইস্যু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঘুরঘুর করছে, অনেকক্ষণ ধরে কথা বলার সুযোগ করছেন। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, এক্স ফ্যাক্টর কতটা কাজ করবে? প্রথম কথা, আমরা যে জটিল বলছি না শান্তম, হ্যাঁ আমাদের জটিল বলে মনে হচ্ছে, কিন্তু আমার অভিজ্ঞতা বলছে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা খুব সহজ আর সরল। এবারে চয়েসটা খুব স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে আবার ফিরে আসবে। যে উন্নয়ন তারা করেছে এতদিন ধরে, সেই উন্নয়নের ধারা কি চলতে থাকবে, অথবা যে উন্নয়ন হয়নি বাংলার বুকে সেই অনুন্নয়নের ধারা কি চলতে থাকবে, নাকি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, এর বাইরে কোনো অপশান নেই। যারা বামফ্রন্টকে ভোট দেবেন, যারা কংগ্রেসকে ভোট দেবেন, তার অর্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোট কমা, আর ভারতীয় জনতা পার্টির ভোট কমার অর্থ হচ্ছে তৃণমূলের আসনটি জেতা। বা যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে বামফ্রন্ট বা কংগ্রেস বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিছু আসন জিতলেন, নির্বাচনের পর একক ক্ষমতায় এই জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা কোনো নির্বাচনী সার্ভে দেখাচ্ছে না। তারা 50 ক্রস করবেন বলেও কোনো নির্বাচনী সার্ভে দেখাচ্ছে না। তাহলে ফাইনাল আউটকামটা কি হতে পারে? তারা এবং তৃণমূল কংগ্রেস জোট বেঁধে তারা সরকার করবেন, যদি সেরকম সম্ভাবনা আসে, এবং সেই সরকারের বৃহত্তম দল হিসেবে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে। অর্থাৎ যারা বামফ্রন্টকে আজ ভোট দিচ্ছেন, যারা কংগ্রেসকে আজ ভোট দিচ্ছেন, যারা আইএসএফকে আজ ভোট দিচ্ছেন, তারা প্রক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিচ্ছেন। এটা কিন্তু মানুষের কাছে সম্পূর্ণ ক্লিয়ার, এবং সেই ভিত্তিতে আমার মনে হয় যারা চান মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসুন, তারা নিশ্চয়ই বামফ্রন্টকে ভোট দেবেন, আইএসএফকে ভোট দেবেন, কংগ্রেসকে ভোট দেবেন, বা তৃণমূল কংগ্রেসকে সরাসরি ভোট দেবেন। কিন্তু যারা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটুক, তারা সেই বিরোধী ভোটটা পুরোপুরিভাবে সংঘবদ্ধভাবে, যেভাবে 19-এ বিজেপির দিকে পড়েছিল যে 9.6% বাম ভোট এখনো আছে, বাম ভোট আমি বলেছি 44টা আসনে 28.3% থেকে 9.6% নেমে এসেছিল, এবং ভোটিং ট্রেন্ড ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যেহেতু টোটাল ভোট বাড়েনি, বাম ভোটটা বিজেপির দিকে চলে গেছিল। এই 9.6% ভোটেরও অন্তত 50% ভোট যদি বিজেপির দিকে চলে যায়, আমি আশ্চর্য হব না। অসীমদা যেটা বলছে আমার মনে হয় ফিরবে, আমার মনে হয় ফিরবে তো নাই, বাম ভোট আরো বেশি বিজেপির দিকে চলে যাবে। কারণ বাম ভোটাররা যারা বামকে ভোট দিতেন, এরা কিন্তু কোনো দলের লোক নন, এরা কোনো দলের নেতাও নন, এরা একসময় বামফ্রন্টকে ভোট দিতেন, তার আগে হয়তো কংগ্রেসকে ভোট দিতেন, এখন হয়তো বিজেপিকে দিচ্ছেন। এরা কিন্তু আরো বেশি করে বিজেপিকে গ্রহণ করবেন, কারণ তাদের একটাই লক্ষ্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান ঘটানো, এবং সেই অবসান যে একমাত্র বিজেপি ঘটাতে পারে পশ্চিমবঙ্গে, এটা জলের মতো স্পষ্ট। সিপিএম আসা মানে, জেতা মানে তারা মমতাকে বাইরে থেকে সমর্থন করবে, যেটা করে এসছে তারা বারবার। কংগ্রেসকেও তারা 2006 সালে বাইরে থেকে সমর্থন করেছে, আর কংগ্রেস তো অধীর চৌধুরী তো সরাসরি বলেছেন এরকম সম্ভাবনা আছে, আমি তৃণমূলের সাথে আমার ক্ষমতায় আসতে পারি। এরকম কিছু বলেন না, 2-3 দিন আগে খবর আছে। ইন্টারেস্টিং আমি গতকালই জানিয়েছিলাম চিফ স্ট্র্যাটেজিস্ট যিনি পিকে, তিনি আজকে, এটা ভিডিওটা সত্যি না মিথ্যে আমি জানি না, তিনি বলছেন ভিডিও নয়, অডিও টেপটা সত্যি মিথ্যে জানি না, কিন্তু সেই অডিও টেপে অন্তত যেটা দেখা যাচ্ছে তিনি বলছেন, আমি সেই অডিও টেপ আমাদের দর্শকদের শোনাবো, আমাদের প্যানেলিস্টদের শোনাবো, আমি শোনাবো। কোথাও আশা করছেন সিপিএম এর ভোট বাড়ুক, কেন আশা করছেন? কারণ সিপিএম এর ভোট প্রক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের ভোট, সিপিএম তৃণমূল মিলে গেছে। আমি অবশ্যই ভোট আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসীমদা বামপন্থী একটু দিন হাটায় যাব, প্রদীপদা তৃণমূলপন্থী, দুজনের একটা অলিখিত জোট এখানে আছে। আমি একটু দিন হাটায় চলে যাব, সিপিএম তৃণমূল জোট, কারণ সিপিএম যারা কংগ্রেসের, আমি একটু দিন হাটায় যাব, সংবাদ মাধ্যমের উপর হামলা, আর কারোর কথা শুনবো না। সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছে দিনহাটায়। এই মুহূর্তে কোচবিহারে আমরা সরাসরি চলে যাচ্ছি, আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুমন, ঠিক কি ঘটনা ঘটেছে দিনহাটায় সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনা? কিছুক্ষণ আগে দিনহাটা ক্যাটাগরি, যেটা 230 এবং 231 নম্বর বুথ, ওখানে সকাল থেকে একটা উত্তেজনা ছিল। এবার উদয়ন গো তৃণমূল প্রার্থী সেখানে যায়, সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উঠতে শুরু করে। আমরা সাংবাদিকদের কয়েকটি গাড়ি তার পিছনে ছিলাম, এবং উনি অবস্থা বেগতিক দেখে উনি আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে। এই সময় আমাদের গাড়িতে প্রথম উদয়নগড় গাড়ির উপরে লক্ষ্য করে ঢিল ছোড়ার চেষ্টা করে, তারপরে আমাদের উপরে এসে আক্রমণটা করে, আমাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়।
দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি ভাঙচুর করা হয় এবং সাংবাদিকের টেনে ধরে পিঠে নামিয়ে নিয়ে মারধর করা হয়, ক্যামেরা কেড়ে নেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় এবং সঙ্গে যা যা ছিল যন্ত্রপাতি সবকিছু কেড়ে নেওয়া হয় এবং অনেকক্ষণ পর পুলিশ সেখানে যায় এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে দাঁড়িয়েছিল। ঠুটো জগন্নাথ, যেটা উদয়ন গুহর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথ, তিনি কিচ্ছু করেননি। তাদের সামনে এই ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপর আক্রমণ, উদয়ন গুহর উপর আক্রমণ, সব তাদের সামনেই হলো। এই আমরা সেখান থেকে অল্প সময় বেরিয়ে এলাম অনেক কষ্টে, আমরা রক্তাক্ত, আমরা এই অবস্থায় আমরা হসপিটালে যাচ্ছি এখন। এগুলি সুমন, আমি অত্যন্ত আমার কিছু বলার নেই, আমার কথা আটকে গিয়েছে। তার কারণ এইভাবে সংবাদ মাধ্যমের উপর হামলা কেন? খবর যাতে প্রকাশিত হয় সেটাই তো চাইবেন সব দলের রাজনৈতিক নেতৃত্ব। কিছু কি লুকোবার আছে যে লুকোবার জন্য এই ধরনের ঘটনা করা হলো? আমরা এর আগের দফাতেও দেখেছিলাম সংবাদ মাধ্যমের উপর হামলা, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর, ঠিক সেই রকম ভাবে আবারও সংবাদ মাধ্যমের উপর হামলা। আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সুমন মণ্ডল একেবারে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি আমাদের জানাচ্ছেন। সুমন, আমি একটা কথা জানতে চাইবো, সেটা হচ্ছে দিনহাটা এই জায়গাতে উদয়ন গুহর মুখোমুখি নিশীথ প্রামাণিক, সেই জায়গা থেকে কি দুটি দলই প্রবল শক্তিশালী এই মুহূর্তে, সেই জায়গা থেকে কি এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে? ঠিক কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন ভোটাররা, কতটা আতঙ্কিত? বিজেপি প্যারালাল শক্তি হয়ে ওঠায় এবং আমাদের যেটা মনে হচ্ছে বামপন্থীদের একটা ভোট বিজেপির কাছে চলে যেতে পারে, এই আশঙ্কা বিজেপি আরো শক্তিশালী হতে উঠেছে মনে হচ্ছে। তার জন্যই সেই আঘাতটা কিন্তু আমাদের উপর এসে পড়তে যায়। এবার সংবাদ মাধ্যমকে কিভাবে ফেরা যায়, সংবাদ মাধ্যমকে যদি আটকানো যায় তবে হয়তো অনেক সংবাদ, সত্য সংবাদ দিতে পারবে না, হয়তো বর্তমান বিরোধী রাজ্যে তাদের হয়তো সুবিধা হবে। রাজনৈতিক মহলে এটা গুঞ্জন। একেবারে সুমন, তোমার সঙ্গে আমরা আবার উপরে যোগাযোগ করছি। আমাদের সঙ্গে ছিলেন আমার সহকর্মী সুমন মণ্ডল। আমরা চেষ্টা করছি এই মুহূর্তে আরো একজনকে ফোনে ধরবার। তিনি যদি টেলিফোনটি ধরেন তাহলে তার সঙ্গে আমরা কথা বলতে পারবো। তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। তার ফোনটি ব্যস্ত রয়েছে এই মুহূর্তে। আমরা অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব উদয়ন গুহর সঙ্গে। ঠিক কিভাবে দিনহাটায় এই ধরনের ঘটনা ঘটল? নিশীথ প্রামাণিক, যিনি সাংসদ ছিলেন, তাকে এই দিনহাটায় প্রার্থী করা হয়েছে, ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছে। আমি এই ঘটনার দিকে অবশ্যই নজর রাখব, কিন্তু আমি দিনহাটা আসনটির কথা যদি ভাবি, নিশীথ প্রামাণিকের এগেনস্টে প্রচুর ক্রিমিনাল কেস রয়েছে। প্রদীপ সিং বলবেন। নিশীথ প্রামাণিকের সম্পর্কে না যত কম বলা যায় তত ভালো। বিজেপিতে এইরকম মানুষ ভর্তি, বোঝাই, বিজেপিটা বোঝাই হলো এইরকম মানুষের। আমি তোমাকে বলি, কেউ নেই তো এরকম। তৃণমূল কংগ্রেসের ছিল তো একটা সময়, তৃণমূল কংগ্রেস থেকে তাড়ানো হয়েছে নিশীথ প্রামাণিককে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাড়িয়েছেন তারও ব্যাখ্যা দিয়েছে। এবার এবং সে দুর্ভাগ্যক্রমে হোক সৌভাগ্যক্রমে হোক তিনি জিতেছেন। নীতিশ প্রামাণিক যে এই ঘটনাগুলো ঘটাবে, আমি সেটাই বারবার বলছি। সায়ন্তন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেনাবাহিনীকে আক্রমণ করেন, যদি বলেন বিজেপি সেনা, আমি বলেছি তোমার চ্যানেলে যে বিজেপি সেনা, আজকে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে না? এবার এই দায়, এই যে সাংবাদিকদের হেনস্থা করছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যেটা করছে, এখানে কি আর বলতে হবে কে করছে? এবার আমার কথা হলো, সাংবাদিকদের হেনস্থা এটা কি সঠিকভাবে স্বচ্ছভাবে ভোট করার উপায়? এই যে ঘটনাটা ঘটছে, এটাই কি করতে চেয়েছে বিজেপি? এই বিজেপি সঠিকভাবে এই নির্দেশ দিয়েই সেনাকে পাঠিয়েছে। আমার বক্তব্য হলো, সব জায়গাতেই কোথাও যেখানে বাম সংযুক্ত মোর্চা যেখানে অভিযোগ করছে, সেখানে সেনাবাহিনী কোথায়? আজকে তুমি নির্বাচন কমিশনের নেতৃত্বে সব থেকে বড় সেনাবাহিনী এনে, যুদ্ধক্ষেত্রে যে সেনাবাহিনী থাকে না সেটা দিয়ে তুমি ভোট পরিচালনা করছো। সেনাবাহিনীকে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজ করতে বলছো। তুমি ওইখানে সেনাবাহিনীকে পুতুল বানিয়ে রেখেছো। কোথাও গিয়ে সেনাবাহিনীকে ভোটার লাইনে তুমি বিজেপিকে ভোট দিতে বলছো, কোথাও সেনাবাহিনীকে দিয়ে তুমি বুথে রিগিং করিয়ে তুমি ভোট
জোরদান করাচ্ছ তুমি, তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেনাবাহিনীকে এই ধরে এইরকম বিহেভ করলে, এরকম ব্যবহার করলে সেনাবাহিনীকে যদি ঘেরাও করতে বলেন, অন্যায় কোথায়? এইখানে যে সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন, এই যে সেনাবাহিনী, এটা হলো তোমার নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। নির্বাচন কমিশন এখন কোথায়? নির্বাচন কমিশন এখন কি কাজ করছে? তার মানে নির্বাচন কমিশনও কি বিজেপির নির্দেশে এই কাজগুলো করানোর জন্যই এরকম ভাবে অঙ্ক কষেছেন, এরকম ভাবে তার সেনার মানে বসানো হয়েছে? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, পিকে যেমন বলছেন তার চ্যাটে, এবং তিনি এটা আমি চ্যাটের কথায় পরে আসবো। না যেমন বলছেন, আমি পিকে আর প্রদীপদার কথা একটা সাযুজ্য খুঁজে পাচ্ছি। পিকে তার চ্যাট যে করেছেন তার সেটা তিনি স্বীকার করেছেন, এটা ঠিক, মানে একটি টুইট করেছেন এবং তারপর কিছু ব্যাখ্যাও দিয়েছেন সেই চ্যাটে। প্রদীপদা পিকের স্পষ্ট বক্তব্য, ইন্টারনাল সার্ভেতে দেখাচ্ছে বিজেপি জিতছে পশ্চিমবঙ্গে, প্রদীপদার গলাও পরাজয়ের আশঙ্কা। এই যে নির্বাচন কমিশন তো কোনো দল নয়, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক এন্টিটি। সেনাবাহিনী যুদ্ধের পরিস্থিতিতে যে সেনাবাহিনী পাঠানো হয় না, সেই সেনাবাহিনী, সেই সরকার সেনাবাহিনী নির্বাচনের জন্য এনেছেন, তারপরেও যদি এই রকম ঘটনা ঘটে তাহলে তার দায়ভার কার? আজকের দিনে প্রশাসন কার নির্দেশে চলছে, তাহলে তার দায়ভার কে নেবে? আজকে এই রকম নাটক দেখার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে। প্রদীপদা খুব উত্তেজিত হয়ে গেছেন, আবার উত্তেজিত হয়ে গেছে মানে সাংবাদিকদের মারছেন, উদয়নগুকে হ্যাকেল করছেন, আমাদের প্রার্থীকে হ্যাকেল করছেন। উত্তেজনার কারণ হচ্ছে, বলবো? হ্যাঁ বলুন। না, আপনার উত্তেজনার কারণ নয়, উত্তেজনার কারণ নয়। এইটাকে যে মানুষ সেন্সেবল মানুষ, শিক্ষিত মানুষ যদি এই পন্থাটাকে সমর্থন করে, তাহলে উত্তেজিত হওয়ার কারণ নেই কোথায়, আমাকে সেটা বোঝান। যে সাংবাদিকদের, যে সংবাদ মাধ্যমের চ্যানেলে আপনি বসে আছেন, সেই সংবাদ মাধ্যমের চ্যানেলের ক্যামেরাম্যানকে কেড়ে নিয়েছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, সেই সংবাদ মাধ্যমের চ্যানেলের বাড়ি থেকে বার করে মারধর করা হয়েছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। যে সংবাদ মাধ্যমে আপনি বসে কথা বলছেন, এক্সপার্ট কমেন্ট করছেন, সেই সংবাদ মাধ্যমের চ্যানেলের মানুষকে আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, বুম কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও আপনি যদি শিক্ষিত সম্প্রদায়ের মানুষ হন, সে নৈতিক মানুষ হন, যদি সেই রকম মানুষ হন, তাহলে তার বিরোধিতা করবেন। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে করছেন আর তাকে আপনি সমর্থন জানাচ্ছেন। এবার বলবো একটু, এবার নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলুন। প্রথম কথা, সাংবাদিকদের উপর যে কোনো রকম আক্রমণের আমি তীব্র প্রতিবাদ করি। সে আক্রমণ কলকাতায় তৃণমূল কংগ্রেস করুক, যেটা কিছুদিন আগেই গতকালই হয়েছে সম্ভবত, অথবা উত্তরবঙ্গে বিজেপি করুক। দ্বিতীয়ত, কেউ জয় শ্রীরাম ধ্বনি দিলেই তারা বিজেপি সমর্থক হয়ে যায় না। তৃণমূল কংগ্রেসের সমর্থকও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আক্রমণ করতে পারেন, ঠিক যেমন বিজেপির সমর্থকও খেলা হবে স্লোগান দিয়ে, বা কি স্লোগান আমি জানি না তৃণমূলের, এবার খেলা হবে বা অন্য কোনো স্লোগান দিয়ে তারা আক্রমণ করতে পারে। এতে প্রমাণ হয় না বিজেপি আক্রমণ করেছে বা তৃণমূল করছে। এভাবে ট্যাগ দিয়ে দেওয়া। প্রদীপদা কিছুদিন আগেই বলছিলেন যে বিজেপি নেতার গাড়িতে আক্রমণ হয়েছে, তৃণমূল কংগ্রেস করেছে, তার প্রমাণ কি? তাহলে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় কি হামলাকারীকে জিজ্ঞেস করতো? আমার সাংবাদিক বন্ধু, আমার সহকর্মী, তিনি কি জিজ্ঞেস করতেন, দাদা আপনি কোন দলের? আপনি হামলা করার আগে প্লিজ একটু বলুন আপনি কোন দলের, কারণ আমি প্রতিবেদন পাঠাবো। কোনো তদন্ত হলো না। প্রদীপদা প্রশ্ন করছিলেন না বিজেপি দিলীপ ঘোষের উপর আক্রমণ বা বিজেপি নেতাদের আক্রমণ, কি প্রমাণ? দিলীপ ঘোষের উপর, হ্যাঁ একদমই তাই। এই সিলেক্টিভিটিটা তো ঠিক নয়। মানে আমরা যদি বলি সিলেক্টিভ হই, সব ক্ষেত্রে সিলেক্টিভ হই। এখানে কোনো তদন্ত হয়নি, কেউ জয় শ্রীরাম ধ্বনি দিল তার মানে সে বিজেপির লোক, এটা বোধহয় ঠিক নয়। তৃণমূলের লোক বিজেপিকে মেলাইন করার জন্য আপনি বলছেন যে আমাদের গাড়ির উপর আমার হ্যাঁ আপনি বলছেন, একবারও বলছি না বিজেপি, আপনি বললেন তো তদন্ত হওয়া উচিত। কোথায় প্রমাণ? তার আগে আমরা কেউ একটা জয় শ্রীরাম ধ্বনি দিলেই সে বিজেপি হয়ে। আমি এবার থেকে এই মুহূর্ত থেকে আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের এই অনুরোধ করব, যারা এই মুহূর্তে অনলাইনে রয়েছেন তারা অবশ্যই এই অনুরোধটি মেনে নেবেন। আপনার সম্পাদক আপনাকে অনুরোধ করছে যে যখনই কোনো দলের কোনো হুলিগান, কোনো গুন্ডা আপনাকে হামলা করতে আসছে, তখন জিজ্ঞেস করবেন আপনি কোন দল, আপনি কোন দল। মুখে জয় শ্রীরাম বলছেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি বোধহয় সিপিএম, এটা জিজ্ঞেস করবেন। জয় শ্রীরাম বললেই কেউ, আপনি বোধহয় তৃণমূল, এটা জিজ্ঞেস করবেন। যদি খেলা হবে কেউ বলে, তাহলে বলবেন আপনি কি বিজেপি,
না আপনি কংগ্রেস? আশ্চর্য জিজ্ঞেস কথা করবেন। হচ্ছে, আসলে মুশকিলটা কি জানেন, কোন- হুলিগানদের না নীলাদ্রি বাবু, না না, হুলিগানদের কোনো কাউকে জাত হয় না, BJP হুলিগানদের কোনো বলে দল tag হয় না। দিয়ে দেওয়া বা তৃণমূল বলে ট্যাগ একদম, একদম, একদম। কলকাতায় যে সাংবাদিকদের হুলিগানদের উপর- কোনো হুলিগানদের দল কোনো হয় না। সেটাই আমি বলছি। হুলিগানদের এটা কোনো BJP, দল হয় না। সংযুক্ত কিন্তু মোর্চা বলে ট্যাগ কিন্তু দেওয়াটা ঠিক নয়। এটা যারা করছে আমি তারা একটা হুলিগান, কথাই বলবো, হুলিগানই হয়। সংবাদ তারা মাধ্যমের উপর জয়শ্রীরাম হামলা বললেও হয়েছে, হুলিগান, সংবাদ মাধ্যমের খেলা গায়ে হবে হাত বললেও পড়েছে, হুলিগান। চেতলায় সংবাদ মাধ্যমের উপর 100 হাত বার। পড়েছে, আমি গায়ে কি হাত বলবো পড়েছে। এটা তৃণমূল করেছে, কখনো বলবো না, হুলিগান করেছে। চেতলার পর এটা হুলিগান করেছে, আমরা তদন্ত দেখলাম হোক। দিনহাটায় এদেরকে কখনো আমরা বলতে পারি? সংবাদ মাধ্যমের উপর গায়ে হাত পড়লো, নন্দীগ্রামে সংবাদ মাধ্যমের গায়ে হাত পড়েছে। কেন বারবার সংবাদ মাধ্যমের উপর হামলা? কেন সংবাদ মাধ্যমকে আপনি বলছেন যে হামলাকারীদের ট্যাগানো যায় না? আমি এই কোট আনকোট ট্যাগানোর করা শব্দটি যায়। ব্যবহার করলাম তুমি তো কারণ জানো, এটি তুমি ফেসবুকে আরেকটা খুব জায়গা থেকে বেরিয়ে এক মিনিট একটা জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, সেনাবাহিনীর লোকেরাও সংবাদ এক মাধ্যমকে মিনিট সেনাবাহিনীর এক মিনিট লোকেরা প্রদীপ এখানে সিং, নেই। এক এখানে মিনিট, আমার সেনাবাহিনীর প্রশ্ন লোকেরা শেষ নেই। হয়নি। এরা- আমি মেনে নিচ্ছি এরা যে কোনো ট্যাগ সেনাবাহিনীর করা লোক যায় না। না, গায়ে ট্যাগ লাগানো যায় না, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন। তো সংবাদ মাধ্যমের উপর আপনার ট্যাগ লাগাচ্ছেন কেন আপনারা? যে ইনি এই রাজনৈতিক দলকে সমর্থন করেন, উনি ওই রাজনৈতিক দলকে সমর্থন করেন, প্রকাশ্যে প্রকাশ্যে বিজেপির নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতারা, সব রাজনৈতিক দলের নেতারা ট্যাগ দিয়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমকে যে কে কোন দলকে সমর্থন করে। যদি পরিষ্কার করে কোনো কিছু দেখানো হয়, কোনো কিছু তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে, তাহলে তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে করছেন সাংবাদিকরা। এই রকম দোষারোপ কেন? আমি অসীম গিরির কাছ থেকে এই বিষয়টা জানতে চাইব। তবে তার আগে আলাপ করে দেবো, আমাদের সঙ্গে প্যানেলে যোগ দিয়েছেন এই মুহূর্ত থেকে সন্দীপা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানাই সন্দীপা আপনাকে। খুব উত্তপ্ত একটা পরিস্থিতির মধ্যে সন্দীপা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেই উত্তাপের কিছুটা আমি কিছুটা নেবার চেষ্টা করবো আমি অসীমগিরির কাছ থেকে, কারণ অসীমগিরি অনেক বহু আন্দোলনের সাক্ষী, অনেক আন্দোলন চোখের সামনে থেকে দেখেছেন, এমনকি সিঙ্গুর আন্দোলনও চোখের সামনে থেকে দেখেছেন, গ্রাউন্ড জিরো থেকে। অসীমগিরি, প্রথমত সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং যে সাংবাদিক ভাইরা নির্বাচনের খবর মানুষকে দিচ্ছেন, তারা কোনো দল করেন না, তারা জনগণের কথা, পার্টির কথা তুলে ধরেন। হুলিগানরা হুলিগান কোনো রাজনৈতিক দলের নয়, এই নীলাদ্রির এই কথাটা আর কি সাংঘাতিক ফালতু কথা আর কি। আমি ফালতু শব্দটা ব্যবহার করলাম, সরি। কিন্তু এটা 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 হুলিগানরাই তো আশ্রিত আজকে রাজনৈতিক পার্টিগুলোতে। রাজনৈতিক পার্টিগুলোতে তো হুলিগানরাই আছে, নইলে এরকম মৃত্যুর ঘটনা ঘটছে, নইলে এরকম গাড়ি ভাঙাভাঙির ব্যাপার ঘটছে, নইলে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট হচ্ছে, তার ঘটনা ঘটছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হুলিগানরাই আছে এবং তাদেরকে প্ররোচিত করছে বিভিন্ন নেতারা তাদের বক্তব্য দিয়ে। তার হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না। বিষয়টা হুলিগানরা এই জায়গায় চলে গেছে যে যেন তেন প্রকারণে Oh my God! খবরে এসো। আই এম সরি, আমি মাঝখানে থামালাম। মাথা ভাঙার সাংবাদিকের সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করব, যোগাযোগ করতে বলবো। আমি আমার পিসিআরকে অনুরোধ করছি এই মুহূর্তে, মাথা ভাঙার আমার সাংবাদিক বন্ধু, তার সঙ্গে যোগাযোগ করবার জন্য বলবো। জোরপাটকি এলাকায় এলো পাথারি গুলি, 3 জন মৃত, 3 জনের মৃত্যু। এরপর কি আমাদের নীরবতা পালন করা উচিত? যারা বলছি বারবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন মানুষ, ঠিক কোন ভরসায় বলতে পারেন? কোন ভরসায়? কার ভরসায়? রাজনৈতিক দলের ভরসায়, পুলিশের ভরসায়, রাজ্য পুলিশের ভরসায়, কেন্দ্রীয় বাহিনীর ভরসায়, কেন্দ্রীয় নেতাদের ভরসায়? কার ভরসায় মানুষ ভোট দিতে যাবেন? 3টি মৃত্যু এক জায়গায়, এলোপাথারি গুলির অভিযোগ উঠেছে এবং 3 জনের মৃত্যু হয়েছে অন দা স্পট, মাথাভাঙার জোরপাটকিতে। আমি অসীমদার কাছেই যাব। প্রথমত অত্যন্ত জঘন্যতম বিষয়, নির্বাচন কমিশন প্রায় কিছুই করতে পারছেন, এটা বোঝা যাচ্ছে। পুলিশ মানে আধা সামরিক বাহিনীর ওপর কোনো নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের নেই, কারণ তারা একটা পরিচিত কথা আগেই বলে দিয়েছিলেন যে কিছু হলেই দেখা মাত্র গুলি করবে, বিষয়টা এরকম। এবং এই যে প্রাণগুলো যাচ্ছে, এই প্রাণগুলো যাওয়ার জায়গা থেকে আমরা দেখতে পাই যে এবারের ভোট প্র্যাকটিক্যালি আর্মস নিয়ে যারা ভোট করে, হিংসার ভোট, অর্থাৎ এই ভোটটা হয়ে যাচ্ছে হিংসার ভোট।
এই ভোটটা মানুষের গণতান্ত্রিক অধিকারের ভোট নয়। সাংবাদিক, বিরোধী রাজনৈতিক দলের নেতা যেখানেই যে থাকুক তাদেরকে হত্যা করা, তাদেরকে মার দেওয়া এবং পুলিশের বা আধা সামরিক বাহিনীর এলোপাথারি গুলি চালানো এটা প্রমাণ করে দেয় এই চতুর্থ দফার ভোটের পরে আর যে অন্যান্য দফার ভোটগুলো আছে তাতে মানুষ কিভাবে নির্বিঘ্নে ভোট দেবে। একজন সমাজকর্মী হিসাবে আমার দাবি নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে এবং পুলিশের এই ঘটনার বা সাংবাদিকদের মারার ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে। এইভাবে রাজনীতি চলতে পারে না, এভাবে কোনো ভোট চলতে পারে না। এটা ভোট নয়, এটা আগ্নেয়াস্ত্রের লড়াই চলছে। এটা লজ্জার। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত লজ্জার। আমি অসীমদার সাথে সম্পূর্ণ একমত, এবং সাংবাদিকদের ওপর যখন আঘাত আসছে সেটা কলকাতায় হোক কি উত্তরবঙ্গে হোক কি অন্য কোনো প্রান্তে হোক, এটা মানে এটা ধিক্কারের কোনো ভাষা নেই আমার। এর পাশাপাশি একটা কথা বলি, পশ্চিমবঙ্গের নির্বাচনে এই ধরনের ঘটনা কি প্রথমবার ঘটছে? দীর্ঘদিন ধরে বামফ্রন্ট আমলে এই ধরনের ঘটনা আমরা দেখে এসেছি। আমরা দেখেছি কিভাবে আঘাত এসছে, কিভাবে সত্যকে গোপন করার চেষ্টা হয়েছে, যখন নির্বাচনে সায়েন্টিফিক সন্ত্রাস হয়েছে। একই ধারা চলছে পশ্চিমবঙ্গে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমি আবার কোনো দলীয় রাজনীতির মধ্যে, সংকীর্ণ রাজনীতির মধ্যে এ করেছে ও করেছে, কলকাতার ঘটনাটা তৃণমূল করেছে আর দিনহাটার ঘটনাটা বিজেপি করেছে এটা আমি বলবো না। দুষ্কৃতীদের কোনো পার্টি হয় না, তারা বিভিন্ন পার্টির আশ্রয় বিভিন্ন সময় থাকে, পরবর্তীকালে তারা দল বদলে নেয়। কে ক্ষমতায় আসছে, কার হাতে টাকা আছে সেটা মাথায় রেখে আমি বলছি, এই যে রাজনীতির দুষ্কৃতিকরণ, এর থেকে বাংলার রাজনীতি মুক্তি চাইছে। কারণ বাংলার রাজনীতিতে দুষ্কৃতীদের দৌরত্ব চলছে। রাজনীতিবিদ হয়ে অনেক দুষ্কৃতীরা এখন মঞ্চে নেমে পড়েছেন, তারা বলছেন আমরা ফুল টাইম রাজনীতিবিদ, কিন্তু প্রকৃতপক্ষে তারা দুষ্কৃতী। এদের থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে। এই নির্বাচন সেদিকেও একটা দিগন্তকারী নির্বাচন, কারণ এই নির্বাচনের ভোট আমি আশা করব যারা দুষ্কৃতীদের সাহায্য নিচ্ছেন বা যারা দুষ্কৃতী ব্যাকগ্রাউন্ড আছে তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। তারা যে কোনো, আমি জানি না মানুষ কাদের বিরুদ্ধে, কাদের স্বার্থে ভোট দেবেন, কাদেরকে সমর্থন করবেন, আমি জানি না। তার ফলাফল জানা যাবে মে মাসের 2 তারিখে। তার আগে আমি কোন রকম স্পেকুলেশন শুনতে রাজি নই। কিন্তু এই মুহূর্তে আমরা আশাটা রাখলাম যে মানুষ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোট দেবে, দুষ্কৃতিকরণের বিরুদ্ধে ভোট দেবে। আপনি আশা করতেই পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমার সহকর্মী অরুণাংশু মৈত্র। ঠিক কি ঘটনা ঘটেছে মাথাভাঙার জোরপাটকিতে অরুণাংশু? হ্যালো, হ্যাঁ অরুণাংশু, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলো। হ্যাঁ, যেটা নাকি এখন আমি আছি হলো আলিপুরদুয়ারে খুব শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। আলিপুরদুয়ারে 5টি ভোট গ্রহণ কেন্দ্র, সেই 5টি ভোট গ্রহণ কেন্দ্রে খুব সুন্দর ভাবে ভোট গ্রহণ হচ্ছে। শুধু প্রথমের দিকে কয়েকটি মেশিন নিতে পারে বিকল হয়েছিল, কিন্তু তারপরেও সেখান থেকে নির্বাচন কমিশনার থেকে এবং ব্লক নির্বাচন দপ্তর থেকে সেগুলোকে ঠিকঠাক করে রিপ্লেসমেন্ট করা যায়, শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। এবং কোচবিহার জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে সেখানে গন্ডগোল হচ্ছে। সেখানে বিভিন্ন কর্মী, ভোটার কর্মীরা এবং পুলিশ কর্মীরাও তারা জখম হচ্ছে, আহত হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি মাথাভাঙার ঘটনাটি জানতে চাইছি। আমি কোচবিহারের আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করবার জন্য বলবো। এই মুহূর্তে যে ঘটনা সামনে আসছে, মাথাভাঙার জোরপাটকি এলাকায় এলোপাথারি গুলি, কারা গুলি চালিয়েছেন, মৃত্যু হয়েছে কাদের, সেখানে ভোটাররা উপস্থিত ছিলেন কিনা, সেই ভোটারদের মৃত্যু হয়েছে কিনা, সেই বিষয়গুলোই আমি পরিষ্কার করে জানতে চাইবো। ভাই প্রদীপ সিং এর কাছে আসবো, তবে তার আগে আমি চলে আসবো সন্দীপা চক্রবর্তীর কাছে। সন্দীপা, ঠিক কি রকম মনে হচ্ছে এখনো পর্যন্ত? সকাল থেকে তুমি ভোটের দিকে নজর রেখেছো, এই মুহূর্তে পেয়েছি আমি স্টুডিওতে তোমাকে, ঠিক কি মনে হচ্ছে? সকাল থেকে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা আমরা শুনছিলাম বা কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখছিলাম, বাট এই মুহূর্তে হাই নিউজের স্টুডিওতে বসে আমি যে খবরটা পেলাম সেটা অত্যন্ত নিন্দনীয়, কাম্য নয়। আমি বলবো কাম্য নয়। মানে আমার কিছু বলার ভাষা নেই। আমরা ভেবেছিলাম এবারের ইলেকশনটা অ্যাটলিস্ট আমাদেরকে রক্তের হোলি দেখতে হবে না, অ্যাটলিস্ট আমাদের সেই রক্তস্নাত পশ্চিমবঙ্গের মাটি দেখতে হবে না,
কিন্তু তারপরেও এরকম ঘটনাগুলো ঘটছে। আমি সত্যি খুব আমার ক্ষোভ হচ্ছে, দুঃখ হচ্ছে, লজ্জা হচ্ছে যে কেন এরকম হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে কেন বলতে পারছি না প্রত্যেকটি রাজনৈতিক দল যে আমরা যাই আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকুক না কেন, আমরা কোনো আমাদের কথাগুলো বা আমাদের উস্কানি যেন কোনো প্রাণনাশের মানে কোনো প্রাণনাশের জন্য যেন দায়ী না হয়। একটা প্রাণ যাওয়া মানে বিশাল বড় ক্ষতি। তাদের পরিবার আছে, বাচ্চা, বউ, বাচ্চা, মা, বাবা, পুরো পরিবার আছে, পুরো পরিবারটা পথে বসে যায়। একটা মানুষকে হারালে, একটা প্রাণকে হারালে, তাদের কাছের কাউকে হারালে, সেটা খুবই দুঃখজনক। আর সাংবাদিকদের উপরে যে আক্রমণটা হচ্ছে সেটারও আমরা সর্বতোভাবে নিন্দা করছি। সেটার পুনরাবৃত্তি ঘটছে। আমরা দেখেছিলাম যে বিধাননগরে 2015 সালে কিভাবে সাংবাদিকদের উপর আক্রমণগুলো হানা হয়েছিল, চেতলাতে হলো, তারপর আজকেও বোধহয় হয়েছে কিছু কিছু ঘটনা সাংবাদিকদের উপর আক্রমণ। আমি আমার মানে বাংলার সব সাংবাদিক বন্ধুদের, ভাইদের, বোনদের বলবো, আপনারা একজোট হন, কোনো পার্টির দিকে তাকাবেন না, আপনারা একজোট হয়ে বিরোধিতা করুন। আপনারা হচ্ছেন জনগণের ভয়েস, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি আমাদের কথা, সাধারণ জনগণের কথা যদি না বলেন, তাহলে কিভাবে আমরা আমাদের এই সমাজটা চলতে পারে? আপনাদের উপর আঘাত হানা মানে কিন্তু গণতন্ত্রের উপরেও আঘাত হানা। গণতন্ত্রের উপর আঘাত অনেক দিন ধরেই হানা হচ্ছে। একটু আগেই বলছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যে এমন ঘটনা তো নতুন নয়। আমি এইমাত্র আমার সামনে একটি সাদা কাগজ রয়েছে, সেই সাদা কাগজে আমি প্রদীপ সিং এর কাছে আসবো। এটি সাদা কাগজে আমি লিখলাম শীতলকুচি 1 মাথা ভাঙা 3। এই যেন অনেকটা স্কোর কার্ডের মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে কোচবিহার উত্তপ্ত, কিন্তু কেন? কোচবিহারের 9টি আসনে ঠিক কি রয়েছে যার জন্য এত উত্তাপ, এত তাপমাত্রা বাড়ছে? কেন এত তাপমাত্রা বাড়ার কারণটা কি? ঠিক কি কারণে? ভোটে গদি দখল করতে হবে তার জন্য? সেই গদি দখল করবার তাড়না এতটাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে মানুষের মৃত্যু হচ্ছে তাতেও তাদের কিচ্ছু যায় আসছে না, হাতে রক্ত লাগছে তাতেও তাদের কিচ্ছু যায় আসছে না। এই জোরপাটকি, মাথাভাঙার জোরপাটকি এলাকায় যেখানে যে খবরটি পাওয়া যাচ্ছে তাতে এখনো পর্যন্ত যেরকম খবর পাচ্ছি যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে বা গুন্ডা বাহিনীর মধ্যে, তাদের মধ্যে সংঘর্ষ হয়। গুলি কোত্থেকে এলো, আগ্নেয়াস্ত্র কোত্থেকে এলো? তাহলে এই যে এরিয়া ডমিনেশনের জন্য যে পায়চারি করছিলেন কয়েকদিন ধরে গ্রামের রাস্তায়, বিভিন্ন জায়গায়, শহরের রাস্তায় নাগরিকদের ডেকে জিজ্ঞেস করছেন আপনি কে, আপনি কোথা থেকে আসছেন, এই যে বাহিনীর লোকজন উর্দিপরা মানুষ, আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি, একজন সংবাদকর্মী, একজন সামান্য 2 পয়সার বা 2 টাকার সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছি যে এরা কারা? তাহলে এরা কি করছেন এখন? এরা এই মৃত্যুগুলো ঠেকাতে পারছেন না কেন? প্রদীপ সিং। সায়ন্তম, আমি তোমায় বলি, যেসব মানুষরা এই পুরনো দিনের কথা বলে নিজে আজকের বর্তমানের হিংসাকে জাস্টিফাই করে, তার কোনো নিন্দাই সেই মানুষটাকে ছোট হয়ে যায়, সেই নিন্দা করাটাও ছোট হয়ে যায়। এই জাস্টিফাই করাটাই হলো যে আগে সিপিএম জামানায় তোমার কি ভোট, পঞ্চায়েত ভোটে 79 জন মারা গেছিল, তার জন্য এখনো 179 মারা যাবে, এটা কোনো কথা নয়। এই প্রথমবার বাংলায় ভোট দেখছে 8 দফা, কখনো হয়নি। এই কেন মাননীয় মমতা ব্যানার্জি নিজে 8 দফার ভোট চেয়েছিলেন 2011 আগে, তারপর 6 দফা ভোট হয়েছে। কি বলছেন আপনি? উনি নিজে লয়, কিন্তু 8 দফায় ভোট হয়নি, কিন্তু 6 দফায় তো হয়েছে। ইটস আ ফ্যাক্ট। 6 দফায় তো হয়েছে, উনি তো নিজেও চাইছিলেন। এবার বাংলা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে কোচবিহারে সিআইএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে 3 জনের। সিআইএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে 3 জনের। আরো একটি আপডেট জানিয়ে রাখবো, সকালবেলায় শীতলকুচিতে যেখানে পাঠানতুলিতে, যেখানে এক কিশোর নয়, তরুণ, সে ভোট দিতে এসেছিল, তার মৃত্যু হয়েছিল। রাতে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমবার ভোট দিতে গেছিল জীবনের প্রথমবার। তা আমি যেটা বলছিলাম, জাস্টিফাই করার কোনো জায়গা নেই। এইবার প্রথম বাংলা 8 দফায় নির্বাচন দেখলো। 1
এইবার বাংলা কার্গিলের যুদ্ধক্ষেত্রের সমান সমান সেনা বল দেখলো। এইবার বাংলা নির্বাচন কমিশনের বড় বড় বাতেলা শুনলো। এইবার বাংলা নির্বাচন কমিশন কোনো একটি রাজনৈতিক দলের তাবেদার তল্পি বাহক হিসাবে কাজ করে সেটা দেখলো। এইবার বাংলা প্রথমবার কোনো সেনাবাহিনীকে কোনো রাজনৈতিক দল কোনো কিভাবে ব্যবহার করতে হয় তাদের পক্ষে সেটা দেখলো। তারপরেও যদি আমি মৃত্যুকে জাস্টিফাই করতে হয় এই সবের পরে, এইবার বাংলা সবথেকে বেশি অর্থ ইনভেস্ট করে ইলেকশন করতে হয় কোনো রাজনৈতিক দলকে, সেটাও দেখলো। দেখার পরেও যদি আমার আজকে বর্তমান অবস্থায় কোনো মৃত্যুকে জাস্টিফাই করতে হয়, তাহলে আমি সেদিনকের সিপিএমের জামানায় পঞ্চায়েত ভোটে কি হয়েছিল সেটার সঙ্গে জাস্টিফাই করাটা কি ঠিক? তাহলে সেদিনকের পঞ্চায়েত ভোটে যখন সিপিএমের পঞ্চায়েত ভোটে 79 জন মারা গেছিল, তাহলে সেরকমই যদি ভোট করাতে হতো যে তখনও মরতো এখনও মরবে, তাহলে কি দরকার ছিল কার্গিলের সেনাবাহিনীর মতো সম্পূর্ণ সেনার অত টুকরি এনে বাংলায় নির্বাচন করার? কি দরকার ছিল দেশবাসীর এতগুলো পয়সা নষ্ট করার? কি দরকার ছিল নির্বাচন কমিশনের বড় বড় বাতেলা কষা 5 বার করে লোক আসা, স্পেশাল পুলিশ অবজারভার রাখা, সমস্ত জায়গার পুলিশ পরিবর্তন করার? করুন না, যা আজকে নির্বাচন কমিশনের হাতে সমস্ত ক্ষমতা, করুন না। করে ওই মৃত্যুগুলো ঠেকানোটাই ছিল আপনার কাজ। সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারাটাই ছিল আপনার কাজ। সেইগুলোতে আপনি ব্যর্থ হয়েছেন। আর আপনি একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে থেকে কাজ করছেন, সেনাবাহিনীকে কাজ করাচ্ছেন, সেনাবাহিনীকে বদনাম করছেন, নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাকে বদনাম করছেন। সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারদের, আমি প্রদীপ সিং একটুখানি মাঝখানে বলবো, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ারদের টাকা, খুব সত্যি কথা, কিন্তু কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তারা কাজ করছেন কিনা সেই বিষয়ে আমাদের হাতে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তারা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক মতন কন্ট্রোল করতে পারছেন না বুথের বাইরে। সিআইএসএফ এর সিআইএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে, সেটা যথেষ্ট চিন্তার, সেটা যথেষ্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতন ঘটনা। কিন্তু রাজনৈতিক দলগুলো, আপনি বলুন তো, রাজনৈতিক দলগুলো তারা কি দায়িত্ববানের মতন কাজ করছে? তারা কি দায়িত্ববান নাগরিকের মতো গণতান্ত্রিক অধিকার পালন করছে? সায়ন্তম, একদমই না। সায়ন্তম, আমি একটু বলি সায়ন্তম, একটা জিনিস বলো। আমি 11টা নির্দিষ্টভাবে 11টা অভিযোগ করেছি, যেখানে যে সেনাবলকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে 11টা নির্দিষ্ট প্রমাণ দিয়ে। নির্দিষ্ট প্রমাণের প্রথম দফায় যেভাবে সেনাবল ক্যান্ডিডেটকে ভেতরে ঢুকতে দেয়নি, আমাদের ক্যান্ডিডেটকে বুথ অবধি যেতে দেয়নি, এবং তার সঙ্গে সংবাদকর্মীকে ঘাড় ধাক্কা দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা যদি নির্দিষ্ট প্রমাণ না হয় যে কিভাবে ইলেকশন কমিশনের হয়ে, নির্বাচন কমিশনের হয়ে সেনাবাহিনী কাজ করছে, কিংবা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে, একদম সরাসরি সেই প্রার্থী বলছে আমার কাছে ছবি দেওয়া এভিডেন্স আছে যে বিজেপি সিম্বলটা বাদ দিয়ে আর সমস্ত সিম্বলে কালি লেপে দেওয়া হয়েছে, সেই ছবিটা দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে গেছি। কোথাও গিয়ে দেখা যাচ্ছে সরাসরি আমরা অভিযোগ করেছি নির্বাচন কমিশনকে, সেনাবাহিনীর লোকজন লাইনে দাঁড়ানো ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলছে, নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছে এই নাম্বারে গিয়ে ভোট দেবে। 1 মিনিট আমি প্রদীপ সিং থামাবো। এই মুহূর্তে আমরা মাথাভাঙায় চলে যাব। মাথাভাঙায় আমার সহকর্মী স্নেহাশিস রয়েছেন টেলিফোনে। স্নেহাশিস, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে এই 3 জনের মৃত্যু ঘটলো? আমরা তো হতবাক হয়ে যাচ্ছি এই ধরনের ঘটনা ঘটতে দেখে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্নেহাশিস, হ্যাঁ স্নেহাশিস শুনতে পাচ্ছি, বলুন। স্নেহাশিস শুনতে পাচ্ছি, বলো। শীতলকুচি বিধানসভায় জোরপট্টি গ্রাম পঞ্চায়েত। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি স্নেহাশিস। এটা হলো শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের 5-এর 126 নম্বর বুথে। এখানকার সকাল থেকে ভোট চলছিল। সেখানে বিজেপির পক্ষ থেকে একটা গোলমাল পাকানোর চেষ্টা করে। হ্যাঁ শ্রেয়াশিস, তারপর আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছি। আবারও আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো স্নেহাশিসকে। কিছুতেই টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না। আমি জানি না ঠিক কোন জায়গায় রয়েছে স্নেহাশিস, এবং তার ফলে এই নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে। স্নেহাশিসের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করবো। হ্যাঁ প্রদীপ সিং, আপনার বক্তব্য শেষ করুন, তারপর আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। এইবার এরকম ভাবে আমরা 11টা নির্দিষ্ট
অভিযোগ জমা করেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেখানে এই সেনাবাহিনীর লোকেরা যদি এরকম ব্যবহার করে তাহলে গ্রামবাসী সবাই মিলে আপনারা ঘিরে রাখবেন, মহিলারা এই সবাই ঘিরে ঘেরাওয়ের রাখবেন। বিষয়টি নিয়ে তা প্রদীপ আমি সিং, বাধ্য হচ্ছি, এই আমার বিরুদ্ধে ঘেরাও- ব্যবহার করা হচ্ছে এই সেনাবাহিনীকে। ঘেরাওয়ের তৃণমূল বিষয়টি কংগ্রেসের নিয়ে বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীকে। এই মমতা বক্তব্যের বন্দ্যোপাধ্যায় কি পরিপ্রেক্ষিতে তাহলে চুপ শোকজ করে থাকবে? নোটিশ দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার উত্তরও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কিন্তু এবং আমি আমার তোমায় বলি সায়ন্তন, আমার বক্তব্য তুমি যাকে ধরলে মাথা ভাঙায় যিনি আছেন তোমার সাংবাদিক বন্ধু, তাকে তিনি সরাসরি এই সমস্ত কথার মাঝখানে একটা কথা বলে দিয়ে গেলেন, বিজেপি একটি রাজনৈতিক দল, জাননি এখনো, আমরা তার পরিষ্কার পক্ষের শুনবো। লোকজন এইখানে গিয়ে অশান্তি বলে পাকাতে দিয়ে শুরু করেছিল। বলে দিয়ে স্নেহাশিস জাননি কোথাও, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে টেলিফোনেই রয়েছেন। নমস্কার, এই স্নেহাশিস তোমার কাছ থেকে হ্যাঁ, তোমাকে ওর থেকে নমস্কার একটু ভালো করে জান। তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি হয়েছে, কিভাবে এই গুলি চালানোর ঘটনা ঘটলো। সিআইএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে, নির্বাচন কমিশন বলছে। একেবারে প্রত্যক্ষদর্শীরা ঠিক কি বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের 5-এর 126 নম্বর বুথের সামনে থেকে বলছি। এদিন সকাল থেকে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের 5-এর 126 নম্বর বুথ থেকে ভোট চলছিল। সেই সময় তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা হয় এবং তারপর সেখানে ভোট কর্মীদের মারধর করা হয় এবং ইভিএম ভেঙে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়, গুলিতে 4 জনের মারা গেছে এবং 1 জন গুরুতর আহত এই অবস্থা আছে। সেখানে এখন ভোট বন্ধ রয়েছে। হ্যাঁ, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। একেবারে স্নেহাশিস, কিন্তু গুলি চালানোর মতন অবস্থা পরিস্থিতি কি তৈরি হয়েছিল যে গুলি চালাতে হলো? এলোপাথারি গুলি চালানো হয়েছে এরকমটাই খবর পাচ্ছি। হ্যাঁ, তৃণমূলের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে সেন্ট্রাল ফোর্স ইচ্ছাকৃতভাবে এই গুলিটা চালানো হয়েছে। এখানে এমন কিছু ঘটনা ঘটেনি যে 4 জনের যে গুলি করতে হবে, এবং সবার গুলি বুকের মধ্যেই সবার লেগেছে। হ্যাঁ, এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায় করছেন। একেবারে স্নেহাশিস, আমি তোমার সঙ্গে পরে আবারও যোগাযোগ করব। যে ঘটনা চোখের সামনে উঠে আসছে, আমি প্যানেলিস্টদের তরফ থেকে একটি আওয়াজ শুনলাম, এ বাবা। তার কারণ এরকম ঘটনার জন্য বোধহয় আমরা কেউই প্রস্তুত ছিলাম না। না শান্তম, এটা জানতে হবে। তুমি যদি গুলি চালাও প্রথম অবস্থায় আমি গুলি চালাবো না, আমি গুলি চালাবো না। কোমরের আমার নিচে চালাতে হবে। আমার অস্ত্র কলম, গুলি চালানোর আমার অস্ত্র মতো ক্যামেরা। যদি পরিস্থিতিও তৈরি হয়, গুলির ব্যবহার হবে কেন? সায়ন্তন, সেনাবাহিনীর যদি গুলি চালানোর মতো পরিস্থিতিও তৈরি হয় তাহলে কোমরের নিচে গুলি চালাতে হবে, বুকে কখনোই গুলি চালাতে পারো না। তুমি কখনোই গুলি চালাতে পারো, বন্দুক কোমরের ওপরে উঠতে পারে না। সেই অবস্থায় সেনাবাহিনীকে যদি তুমি এরকম ব্যবহার করো, এইভাবে ব্যবহার করো, তাহলে তার পরিণাম এটাই হবে। সেনাবাহিনীকে যদি কোনো রাজনৈতিক দল এরকম ভাবে ব্যবহার করে, নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক এরকম কাজ করে, তাহলে তার পরিণাম এটাই হবে। সেনাবাহিনীকে গুলি চালাতে হবে বুকের মাঝখানে। কেন বুকের মাঝখানে চালাতে হবে, কোমরের নিচে কেন নয়? গুলি চালাবেই না, গুলি চালাবে কেন? আমি ধরে গুলি নিচ্ছি চালাবে কেন? চালাতে আমি হতে সেটাই পারে। জিজ্ঞেস করলাম, গুলি জানতে চালাবে চাইলাম যে কেন? গুলি চালানোর মতন ঘটনা কি? ক্রস ফায়ারিং অনেক সময় হয়, ছি, 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 আর সেই ক্রস ফায়ারিং এর ফলে কেউ মারা গেছেন কিনা সেটাই আমি জানবার চেষ্টা করছিলাম। অন্য মানুষ কি যে উল্টো দিক থেকেও গুলি ছুটে আসছিল কিনা, না হলে গুলি চালানোর জায়গাটা তৈরি হলো কি করে আমি জানি না। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা পরে ছবি অবশ্যই পাবো এবং সেই ছবি আপনাদের দেখাতে থাকবো। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। শান্তম, আপনি একটা কথা বললেন, খুব সিগনিফিকেন্ট কথা, যেটা হচ্ছে এই যে ভায়োলেন্স হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রদীপদা বলছেন অতীতে হয়েছে, এটা কোনো জাস্টিফাই করে না, নিশ্চয়ই জাস্টিফাই করে না। মানে অতীতে তৃণমূল যেমন পঞ্চায়েত নির্বাচনে কিছুদিন আগেই মানে অকথ্য ভায়োলেন্স করেছিল, সেটা জাস্টিফাই করে না ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে আটকাতে হবে। নিশ্চয়ই 100 বার একমত, অতীত দিয়ে বর্তমানকে জাস্টিফাই করা যায় না। দ্বিতীয়ত, নির্বাচনে যখন কোনো অশান্তি হয়, একটা বুথেও অশান্তি হলে তার দায় নির্বাচন কমিশনের, নিশ্চয়ই 100 বার সেই দায় নির্বাচন কমিশনের। কিন্তু কেউ যদি কোনো এভিডেন্স ছাড়া আঙুল তোলেন নির্বাচন কমিশনের দিকে যে তারা কোনো পার্টির হয়ে কাজ করছে, কেউ যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন কমিশনকে পরিচালনা করছে কোনো এভিডেন্স ছাড়া, কেউ যদি বলেন যে সিআরপিএফ ঘেরাও করে গ্রামের লোক ঘেরাও করে রাখুন তাকে ভোট দিতে, তারা বাধা দিতে, তাহলে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধেও
ভায়োলেন্সে প্ররোচনা দেবার অভিযোগ ওঠে এবং এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে। আর্মি কোথায় পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গকে কাশ্মীর কার্গিলের সাথে তুলনা করা হচ্ছে। আর্মির একটা লোকও আসেনি, সিআরপিএফ এসছে। এই যে সিআরপিএফ কোনো দলের নয়, তারা কোথাও ব্যর্থ হতে পারেন, কোথাও সফল হচ্ছেন, কিন্তু তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি বলে কোনো এভিডেন্স ছাড়া। এটা একটা জিনিসই প্রমাণ করছে, এটা পশ্চিমবঙ্গে কোনোদিন সত্যিই দেখা যায়নি। আমি একমত প্রদীপদার সাথে। আমরা এতদিন দেখতাম পশ্চিমবঙ্গে নির্বাচনে ভায়োলেন্স হতো, বিরোধী দল অভিযোগ করতো, শাসক দল বলতো সব ঠিক আছে। এবার শাসক দল অভিযোগ করছে। গ্রাউন্ড রিয়েলিটিটা, কার তলা থেকে পা তলা থেকে মাটি সরে যাচ্ছে, এর সাথে অ্যাড করুন প্রশান্ত কিশোরের টেপ। না, রাজনৈতিকভাবে কার পা তলা থেকে মাটি সরে যাচ্ছে আজকে জলের মতো স্পষ্ট শান্তম। সেই জন্য দেশের সিআরপিএফদের, দেশের নির্বাচন কমিশনদের বিরুদ্ধে এই আক্রমণ হচ্ছে। এটা পরাজয়ের আশঙ্কা, এটা পরাজয়ের আর কিচ্ছু না, নিয়ে তীব্র প্রতিবাদ করছি। এটা দেশ বিরোধী কাজ, এটা দেশ বিরোধী কাজ। সিআরপিএফ নির্বাচন বিজেপির বিরুদ্ধে হাজার তাহলে কি বুকে গুলি করাটা দেশ বিরোধী কাজ নয়? গুলি করার মতন পরিস্থিতি তৈরি হলো কেন? কেন আগের থেকে নিয়ন্ত্রণ করা হয়নি? দেশ বিরোধী কাজ যদি সিআরপিএফ কিংবা সিআইএসএফ এর না, তাদের কাজকে যদি সমালোচনা করা হয়, করতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু কোন এই কথা বলা যায় না। জনগণ প্রশ্ন তুলবে। এবার নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবার সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে, সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে, একজন সাংবাদিক প্রশ্ন তুলছেন। জ্ঞান শূন্য হয়ে গেছেন, তার সর্বোচ্চ নেত্রীটাই বলেন সিআরপিএফকে ঘেরাও করো। এই ভায়োলেন্সে তার দায় নেই, কোনো দায় নেই, কোনো দায় নেই। আমি পরিষ্কার, আমার সহকর্মী স্নেহাশিস জানিয়েছেন, আমার সহকর্মী জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ তৈরি হয়েছিল, বুথ ভাঙচুর করা হয়েছে, তারপর গুলি চলেছে। গুলি চালানোটা কতদূর শ্রেয়, কতদূর তাদের বুকে গুলি করবার অধিকার আছে, সেটা যেমন বড় প্রশ্ন। না, 100 বার বুকে গুলি করতে পারে না, 100 বার বুকে গুলি করতে পারে না, 100 বার বুকে গুলি করতে পারে না, 100 বার নেই, গুলি করতে পারে না বুকে। বিজেপির এজেন্ট বলার অধিকার আছে, এই কাজ যদি করে আছে। আমার অবশ্যই থাকবে সবুজ পাঞ্জাবি পরে, প্রদীপদার বলার সাথে না। আমি বুঝতে পারলাম না। তুমি প্রমাণ চাইছো? কোন রাজনীতিবিদ সিআরপিএফ নির্বাচন বিজেপি সেনা হিসাবে কাজ করছে, এটা অন্যায়, এটা বিজেপি সেনা হিসাবে কাজ করছে, এটা দেশ বিরোধী কাজ। রাজনৈতিক দলের সেনা হিসাবে কাজ করছে, সিআরপিএফ বিজেপি সেনা হিসাবে কাজ করছে। আজকে প্রদীপদা বুকে, ভারতবাসীর বুকে গুলি করতে পারে না। আমি একটু জানতে চাইবো, আরো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। বারবার বিজেপি, বারবার তৃণমূল কংগ্রেস, সংযুক্ত মোর্চা কোথায় গেল? এক মিনিট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, 1 মিনিট প্রদীপ সিং, 1 মিনিট প্রদীপ সিং, 1 মিনিট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, 1 মিনিট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, 1 মিনিট, 1 মিনিট। কারোর কথা শোনা যাচ্ছে না, কারোর কথা শুনতে পাচ্ছি না, কারোর কথা শুনতে পাচ্ছি না। মানসিক চিকিৎসা দরকার, তৃণমূল নেতাদের মানসিক চিকিৎসা দরকার। আমি অবশ্যই আসবো এই আলোচনায় একটা বিরতি নেব, কারণ বিরতির ওপারে কিছু শোনানোর আছে, কিছু জানানোর আছে, আপনাদের শোনানোর আছে, জানানোর আছে আপনাদের। যুদ্ধ চতুর্থ দফা নিয়ে সঙ্গে থাকবেন।